স্বল্প বুদ্ধি, মেধা, প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন, কমিউনিকেশন, কানেক্টিভিটি, ট্রেড, বার্টার, বিজনেস, মানি ফ্লো টু সাম এক্সটেন্ট, সম্পূর্ণ নয়, তথা সব থেকে বেশি প্রভাবিত হওয়া যে সমস্ত প্ল্যানেট আছে সেই কোনো নক্ষত্র দ্বারা, কোনো রাশি দ্বারা, কারোর ট্রাইনে আসার দ্বারা বা কারোর সাথে অবস্থান করার দ্বারা, তথা বেশ গতিশীল এবং যাকে আমরা তথাকথিত বালক গ্রহ বলে অভিহিত করে থাকি বুধ, আগামী 10 তারিখ 9 এবং 10-এর জামচারে সে বৃশ্চিক রাশিতে বকরি হতে চলেছে এবং বকরি হয়ে সে তার রেট্রো মোশনে পেছন দিকে এসে আগামী 23শে নভেম্বর সে পুনরায় তুলা রাশিতে প্রবেশ করবে। তুলা রাশিতে প্রবেশ করে একটি নবাংশের থেকে সামান্য বেশি দূরত্বে নেমে আগামী 29শে নভেম্বর সে ডাইরেক্ট হবে। তো আমাদের আলোচনা মুখ্যত আজকে দুটো থাকবে। প্রথমত বুধ এই রাশিতে বক্রি হওয়ার ফলে যে সার্বিক ফলাফল দেবে, তথা লগ্নভিত্তিক যে ফলাফল দেবে, তথা 10 তারিখ থেকে আগামী যে নভেম্বর মাসের 10 তারিখ আসছে, 10 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আমাদের দ্বাদশ যে রাশি আছে তার মধ্যে 3টে যে ওয়াটারি সাইন আছে, তথাকথিত আমরা যেটাকে ওয়াটারি সাইন বলে অভিহিত করে থাকি, কর্কট, বৃশ্চিক এবং মীন, সেই 3টে রাশিতে 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট বকরি থাকবে। যেরকম 11 তারিখ বৃহস্পতি বকরি হবে, তার একদিন আগে বৃহস্পতি বকরি হবে কর্কটের ঘরে, তার তুঙ্গস্থ ঘরে, এবং বকরি হয়ে পেছন দিকে সে গিয়ে ডিসেম্বর মাসের 4 তারিখ সে পুনরায় মিথুনে প্রবেশ করবে। বুধ বকরি হবে বৃশ্চিকে এবং শনি অলরেডি বকরি রয়েছে মীন রাশিতে, সে মার্গী হবে 28 তারিখ। তো আলটিমেটলি 3টে প্ল্যানেট একত্রে বকরি অবস্থায় থাকবে মোটামুটি 28 তারিখ। সেটাকে আমি 29 তারিখ একদিন এক্সটেন্ড করে বলেছি কারণ তার প্রভাব থাকবে বলে। প্রভাব অ্যাকচুয়ালি 2 তারিখ পর্যন্ত প্রবল থাকবে তিনজনেরই, কিন্তু প্রাইমা ফেসি যে প্রভাব থাকবে সেটা 29 তারিখ অবধি থাকবে। সেই জন্য আমি 20 দিন টেন্টেটিভলি বলে আলোচনাটা করব। এই আলোচনাটা ল্যাটার ফেজে আসবে, একসাথেই বলবো, সংক্ষিপ্ত আলোচনা, আপনারা একটু দয়া করে শুনবেন, এটি খুব ইম্পর্টেন্ট গোচর ইমিডিয়েট। আচ্ছা, বুধ আমাদের যে সমস্ত বিষয়গুলিকে মুখ্যত দেখে সেগুলো তো আমি শুরুতেই বললাম, তার সাথে আমাদের বাল্যাবস্থা, অর্থাৎ বাল্যাবস্থায় যে সমস্ত চাইল্ডহুড ফেজ আছে, মোটামুটি 12 থেকে 13 বছর পর্যন্ত, অ্যাডোলেসেন্ট গ্রোথ শুরু হওয়ার আগে পর্যন্ত আমাদের আর্লি, মিডিল এবং ল্যাটার চাইল্ডহুড ফেজ, এই সময় মানুষের যে ব্যক্তিত্বের বিকাশ ঘটে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট ঘটে, সেটি বুধ দ্বারা সংগঠিত হয়। মূলত স্মরণশক্তি, আমাদের এবিলিটি অফ লার্নিং অ্যান্ড রাইটিং, এক্সপ্রেশন, এলিউসিডেশন, যে কোনো জিনিস যেটার মধ্যে প্রাইমারি ক্রিয়েটিভিটি যুক্ত থাকে, সেই সমস্ত কিছু, টু সাম এক্সটেন্ট আর্ট অ্যান্ড কালচারের ইম্প্যাক্টও এর সাথে যুক্ত থাকে। এবং তার সাথে আমাদের যে এক্সপ্রেশন করার ক্ষমতা, বুধ ইজ আ প্ল্যানেট অফ কানেক্টিভিটি। তো আমরা কানেক্ট কিভাবে করি? ভাষার দ্বারা, গেস্টারের দ্বারা, লেখার দ্বারা, বিভিন্ন সাইন দ্বারা, ইদার ইট মে বি ভার্বাল অর নন ভার্বাল কমিউনিকেশন। তো তার দ্বারা, বিভিন্ন শব্দের দ্বারা আমরা আরেকজন মানুষ বা কোনো যন্ত্র বা কিছুর সাথে আমরা কমিউনিকেট করি। সমস্ত কিছু কমিউনিকেটিং এজেন্ট বা তার যে ফাংশনারিজগুলো রয়েছে সেগুলো বিং কন্ট্রোলড বাই দি মার্কারি। তো সেই কারণে আমাদের লেখা, আমাদের ভাষা, তাছাড়া বিভিন্ন তর্ক বিতর্ক, ক্যালকুলেশন, সংখ্যা, নাম্বার, তার দ্বারাও আমাদের ভাব প্রকাশ করা হয়, সমস্ত কিছু। তো তাছাড়া আমাদের লজিক আছে, ডেটা আছে, বেসিক ম্যাথমেটিক্স আছে, এছাড়া আমাদের
যে কোনো জায়গায় ডিটেইলড এবং কিন অবজারভেশন বিং কন্ট্রোলড বাই দ্য ফাংশন অফ মার্কারি। আমাদের একদম প্রাইমারি যে আইডিয়া, যে বিচার, কোনো কিছু সম্পর্কে চিন্তাধারা, এক্সপ্রেশন, কনসেপশন, সংবেদনশীল, সেই সমস্ত কিছু বুধ চন্দ্র একত্রিত অবস্থায় ফল দেয়। চন্দ্রের পুত্র হিসাবে বুধ সেই ফল অত্যন্ত মানে যাকে বলা যায় এফিশিয়েন্টলি প্রদান করতে পারে। এই বুধ যখন বৃশ্চিক রাশিতে, বৃশ্চিক রাশি আপনাদের আগের আলোচনাতেই বলেছি, এই রাশি হচ্ছে তামসিক ষড়রিপু এবং মুখ্যত আমাদের ষড়রিপুর মধ্যে কাম বাসনা যেটি আছে সেটিকে নিয়ন্ত্রণ করে। সুতরাং এই ঘরে যখন মঙ্গল অবস্থান করে, আমি মঙ্গলের আলোচনাতেও আপনাদের বলেছি, আপনারা জানেনও, সেটা হচ্ছে সে সব থেকে ভালো এই অংশকে নিয়ন্ত্রণ করতে পারে। সব থেকে পোর যে নিয়ন্ত্রক সে স্যাটার্ন এখানে থাকে। এই ঘরের মোটামুটি 8 ডিগ্রি থেকে, ক্ষমা করবেন 4 ডিগ্রি থেকে ধনু রাশির 10 ডিগ্রি পর্যন্ত শনির যে অবস্থান সেটিকে খুব বেটার গণ্য করা যায় না, সাবজেক্ট টু কনসিডারেশন অফ আদার প্ল্যানেটস। আচ্ছা, তো আমাদের এই অংশ, আমাদের যে গুচ্ছ অংশ, যে অংশ বাইরে থেকে দৃশ্য নয়, নট ভিজিবল, গোপন মানুষের চিন্তাধারা। আমি অনেকবার বলেছি যে বৃশ্চিক সাইনটা দেখো আপনারা বুঝতে পারবেন, স্করপিও এখানে বলা আছে। সেই স্করপিও যতক্ষণ কোনো মানুষ বা প্রাণীকে সে দংশন না করছে তাকে কিন্তু অনুভব বা দেখা সম্ভব নয়। অত্যন্ত স্যাঁতস্যাঁতে একটু অপরিচ্ছন্ন জায়গায় বসবাস করে, পুরনো কোনো জীবন্ত জায়গা যেখানে কোনো পাতা আছে, কাঠ আছে, বাঁশ আছে, যেগুলো হয়তো বৃষ্টিতে ভিজে রয়েছে, সেখানে এইরকম যেগুলো ভেনোমাস আর কি প্রাণী, সাপও অবস্থান করে, সেখানে বিছেও অবস্থান করে। তো স্করপিওর এটি বেসিক নেচার এবং সেই নেচারের অনুযায়ী কারকতা অনুসারে সে কাজ করে বৃশ্চিক। তো বৃশ্চিক তামসিক শক্তি, ল্যাক অফ ব্যালেন্সকে নির্দেশ করে। 8th হাউস কালপুরুষের, আমি বলেছিলাম ইট ইজ দ্য নেচার অফ ট্রান্সফরমেশন বলতে গিয়েও আপনাদের বলেছিলাম যে কোন কোন ভাবে কি পরিমাণ ট্রান্সফর্ম সে করে। যদি কালপুরুষের 8th হাউসকে দেখেন, তো 8th হাউস আমাদের হিডেন এনার্জি, আমাদের তামসিক শক্তি। তামসিক শক্তিকে রাজসিক শক্তিতে কনভার্সনের যে মোটিভেশনাল ফোর্স থাকে তা এখানে নিহিত থাকে। 5th হাউসের 4th হাউস থাকে। তো সন্তানদের বা স্টুডেন্টদের যে প্রিলিমিনারি এডুকেশন বা সেই এডুকেশনের যে বেস, সে 8th হাউস থেকে নির্ণীত হয়। 4th হাউসের 5th হাউস নির্ণীত হয়, অর্থাৎ 4th হাউস যে সমস্ত কারকতাকে নির্দেশ করে, তার যে ডেভেলপমেন্টাল ফেজ অর্থাৎ তার যে গ্রোথের ফেজ, সে 8th হাউস থেকে নির্ণয় করে। 9th হাউসের 12th হাউস অর্থাৎ ধর্মস্থান এবং পিতৃস্থান তথা ফরেন ল্যান্ড তথা স্পিরিচুয়াল প্লেসেস, সেই সমস্ত স্থানের যে পেডিস্টাল নির্মাণকারী, অর্থাৎ একটি সন্তান যখন সে তার মাদার্স ওম্বের মধ্যে থাকে, সেই অবস্থার স্থানও 12th হাউস থেকে নির্ণীত হয়। সেই কারণে প্রারব্ধ কর্মের সাথে এই ঘর যুক্ত থাকে। 12th হাউসের 9th হাউসও 8th হাউস থেকে নির্ণীত হয়। তো ন্যাচারালি যারা লগ্ন দেখে ছক দেখেন, অধিকাংশ মানুষই দেখেন, আমার দেখার পদ্ধতি যেহেতু সেটা নয়, বাট বলার সময় আপনাদের সুবিধার্থে অধিকাংশ মানুষের সেটা বলে থাকি। তো সেই হিসাবে আপনারা দেখতে পারেন 8th হাউসকে। 8th হাউস থেকে আমাদের স্পাউসের ফ্যামিলি, স্পাউসের গ্রোথ, স্পাউসের নেচার, তার পেডিগ্রি, ফ্যামিলির প্রতি তার ইন্টিগ্রেশন, সমস্ত কিছুকে দর্শায়। তথা স্পাউসের যে ইনফ্লুয়েন্স ওভার ইয়োর্স ফ্যামিলি, সেটাও কিন্তু দেখায়। এখানে পুরুষ মহিলা বলে কিন্তু আলাদা কোনো ব্যাপার নেই, দুজনের ক্ষেত্রেই সে সমফল দেবে। চন্দ্রের নিজ স্থান এটি নন, এটি ন্যাচারালি আমাদের মধ্যে যে সংবেদনশীলতা, যে আমাদের মমত্ব, ভালোবাসা, সেগুলোর বাইরে প্রকাশ আনতে দেয় না। সেই জন্যই এটা হিডেন প্লেস, এবং এখান থেকে আমাদের প্রপার্টি, ইনহেরিটেন্স, এই সমস্ত কিছুকেও 8th হাউস বা বৃশ্চিকের ঘর দেখায়। মঙ্গল এখানে অবস্থান করাকালীন আমাদের রিপু দোষকে কন্ট্রোল করতে পারে, ফলে ব্রহ্মচর্য যে ফেজটা, সেটাও কিন্তু বৃশ্চিক থেকে নিয়ন্ত্রিত হয়। আমি অলরেডি বলেছি, এর বেশি এক জিনিস বলার দরকার নেই।
আমি যেটা অংশটা বলবো, বুধ যখন এখানে বক্রী হয়ে যাবে, বক্রী হওয়া মানে কি, বুধ তার নিজের সূর্যের চারিদিকে নিজের কক্ষপথে, তার উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করছে। পরিভ্রমণ করতে করতে এমন সিচুয়েশন আসে, তার যেহেতু পরিভ্রমণের যে ক্ষেত্রটা সেটা পৃথিবীর থেকে কম, এবং পৃথিবীর যে টোটাল, আমরা যদি গলীয় ধরি উপবৃত্তাকার পথে, তার যে টোটাল সার্কামফারেন্স যেটা আমরা পাই সেটা বুধের থেকে বেশি। তার ফলে বুধের সাথে, এবং বুধ সূর্যের চারিদিকে যে সময়ের মতো মোটামুটি ওই 88 থেকে 107 দিনের মধ্যে ভ্রমণ করে, তো এই সময়টাতে পৃথিবীর 3বার, মানে পৃথিবী যে সময় সূর্যকে পরিভ্রমণ করে সেই টাইমে বুধ সূর্যকে মোটামুটি 3বার বা 3.5বার ভ্রমণ করে। তো সেই কারণে পৃথিবীর বিভিন্ন তার উপবৃত্তাকার কক্ষপথে থাকাকালীন, তারা তো কেউ এক তলে নেই, আগেও বলেছি বিভিন্ন তলে রয়েছে, তো বছরে অন্তত 3বার, কিছু ক্ষেত্রে 4বারও হয়, সেটা খুব রেয়ার ঘটনা, 3বার হবে। তার 3বার পরিভ্রমণকালে বিভিন্ন রাশিতে অবস্থান করাকালীন সে পৃথিবীর সব থেকে কাছাকাছি এসে পড়ে, তার কক্ষপথের মধ্যে, কক্ষপথ ছেড়ে আসবে না কখনো, তার কক্ষপথের মধ্যে কাছাকাছি এসে পড়ে। তো এসে পড়ার ফলে যখন এসে পড়ে সেই ফেজটাতে গ্রহকে অ্যাপারেন্টলি মনে হয় গ্রহ পৃথিবীর সাপেক্ষে তার আপেক্ষিক গতির জন্য, রিলেটিভ মোশনের জন্য, মানে এখানে রোটেশনাল মোশন বা কৌণিক গতি বলা হয়, এটা রৈখিক নয়, মনে হয় গ্রহ পিছন দিকে চলে যাচ্ছে। আমি গতদিন আলোচনাতেই আপনাদের পাশাপাশি দুটো ট্রেনের উদাহরণ দিয়ে বলেছি, পিছন দিকে চলে যাচ্ছে বলে মনে হয়। তো যখন পিছন দিকে চলে যাচ্ছে বলে মনে হয়, এটা কিন্তু মনে হওয়া, ইট অ্যাপিয়ার্স টু বি, নট অ্যাকচুয়ালি হ্যাপেনিং। কেউ পিছন দিকে যেতে পারে না, যে যার গতিতেই নির্দিষ্ট পথে তার সূর্যের চতুর্দিকে তার নির্দিষ্ট যে কৌণিক গতি তার মাধ্যমে সে পরিভ্রমণ করছে। সুতরাং এটা মনে হওয়া, পৃথিবীর সাপেক্ষে যেহেতু পৃথিবীও পরিভ্রমণ করছে, প্রত্যেক সেকেন্ডে পৃথিবীর গতি 29 কিলোমিটার আছে, অর্থাৎ আমরা যেখানে বসে আছি, আমরা এই কথা বলার মধ্যে পৃথিবী কয়েক হাজার কিলোমিটার চলে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। যেরকম একটি পিঁপড়ে একটি বড় খাটের মধ্যে যখন বসে থাকে, খাটটিকে যদি নিয়ে মুভও করা হয়, পিঁপড়েটি যদি ভাইব্রেশন না হয় বুঝতে পারবে না, ভাইব্রেশন হলে যেরকম আমরা ভূমিকম্প বুঝি, কিন্তু নর্মাল গতিতে যখন থাকে উইদাউট ভাইব্রেশন, সেটাকে অনুভব করা পৃথিবীর সাপেক্ষে যেহেতু আমরা অতীব ক্ষুদ্র, কোনো তুলনাই চলে না, সেই জন্য আমরা অনুভব করতে পারি না, একটি হাতি অনুভব করতে পারে না। তো বিষয়টা হচ্ছে এখানে। তো বুধ সেই কারণে 3 টাইমস বক্রী হয়। তো বক্রী হওয়া মানে কি, সেই মুহূর্তে যে যার কক্ষপথের মধ্যে কিন্তু অ্যাপারেন্টলি কাছাকাছি অবস্থান করছে। কাছাকাছি অবস্থান করা মানে কি, তার প্রভাব বেশি আছে। হ্যাঁ, কোনো জিনিস কাছে আসলে কি হবে, তার যে কোনো জিনিসের প্রভাব বেশি বৃদ্ধি পাবে। এটি আলোকে, যদি আমার সামনে যে আলো আছে সেটাকে যদি এর কাছে নিয়ে নিই, ব্রাইটনেস, ইলুমিনেশন আরও বাড়বে, দূরে নিয়ে গেলে কমবে। যে কোনো জিনিস কাছে আসলে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায়, কিন্তু প্রভাব বৃদ্ধি পায় মানে এটাই নয় যে সব ক্ষেত্রেই সে পজিটিভ ফল দেয়। খুব কাছে আসলে সেটা ওপেক হয়ে যায়, সেটাকে ভালো করে দেখা যায় না। চোখের থেকেও যেরকম একটি নির্দিষ্ট কাছে যদি আমরা কোনো লেখার জিনিস বা পড়ার জিনিস নিয়ে আসি, সেটা আমরা দেখতে পাবো না, আমাদের একটা ফোকাল লেন্থ আছে, তার বাইরে নিয়ে গেলেই আমরা সেটাকে দেখতে পাবো। সেরকম সমস্ত কিছুর ক্ষেত্রে। তো গ্রহ তখন যখন তার ন্যাচারাল পজিশন থেকে সে যখন রেট্রো পজিশনে চলে আসে, তখন সে পৃথিবীর মানে পৃথিবীতে বসবাসকারী আমাদের কনসিয়াসনেস বেশি আছে, সেই জন্য আমরা তার প্রভাবগুলো বুঝতে পারি। অন্য প্রাণীদের ক্ষেত্রেও একই রকম ঘটে, জীব জড় সবার জন্যই ঘটে। যার কনসিয়াসনেস বেশি বা সেখানে ঘটার জন্য যদি কোনো অতিপ্রাকৃতিক ঘটনা ঘটে, বা অতিপ্রাকৃতিক মানে কোনো ধরুন ন্যাচারাল ক্যালামিটিস বা সেগুলো ঘটলে অন্যান্য প্রাণীরাও সেটা কিছুটা বুঝতে পারে। আমরা ন্যাচারালি আমাদের অন্যান্য বিভিন্ন ফিলিংস দ্বারা সেগুলোকে বুঝতে পারি, এটাই হচ্ছে প্রভাব। কিন্তু কাছে আসলে সেটা সবসময় তার পুরো অংশটা পরিবৃপ্ত হয় না। যেরকম একটি দেওয়ালের সামনে, মনে করুন আমার সামনে একটি দেওয়াল আছে, আমি দেওয়াল থেকে 6 ফুট দূরে রয়েছি, দেওয়ালটা মোটামুটি এপাশ থেকে ওপাশ, কিন্তু পুরোটা দেখতে পাচ্ছি না। আমি যদি নিজের ডিস্টেন্সটা আরও 6 ফুট পিছনে নিয়ে যাই, তাহলে আমার চোখের যে মোটামুটি মাথা না ঘুরিয়ে যে অংশটা আমি দেখতে পাচ্ছি সেটা বেশি আসবে। আমাদের ভিশনটা এরকম ডাইভার্জ হয় সবসময়। তো তার ফলে সবসময় কাছে আসলে, হ্যাঁ,
সরাসরি অংশটা আমি অনেক স্পষ্ট দেখতে পাচ্ছি। সেই জন্য যে কোনো জিনিসের অবজারভেশনে একটা মাইক্রো আছে, একটা ম্যাক্রো আছে, ঠিক আছে? তো মাইক্রো অবজারভেশনে আমরা খুব কাছের জিনিস, খুব ছোট স্ফেয়ারের জিনিস অনেক অ্যাকিউরেটলি দেখতে পাই। দ্যাট ডাজ নট মিন যে আমরা পুরোটা দেখতে পাই। তো গ্রহ যখন বকরি হয়ে কাছে আসে তখন তার সব কারকতা অ্যাক্টিভেট হয় না, কিন্তু যেটা অ্যাক্টিভেট হয় সেটা বেশি অ্যাক্টিভেট হয়, কারণ সে সামনে আছে, তার ফলে তার প্রভাব বেশি আছে। এটি হচ্ছে মেজর ডিফারেন্স বকরির সাথে জেনারেল যখন সে কৌণিক গতিতে থাকে। তো এখানে যেটা হবে সেটা, যেহেতু মঙ্গলের ঘর, মঙ্গল এখন কিছুদিনের মধ্যেই বুধকে অতিক্রম করে চলে যাবে। যেদিন অতিক্রম করে চলে যাবে সেটা নভেম্বর মাসের মোটামুটি ওই 16-17 তারিখের, মানে রবি যখন বৃশ্চিকের ঘরে ঢুকবে সেই সময়। মঙ্গল এখন কম্বাসনেও চলে যাবে, আর দুদিনের মধ্যে আমি পারলে সেই সংক্রান্ত আজকে দু একটা লাইন বলে দেবো, কম্বাসনের এফেক্ট। তো তার ফলে কি হবে, বুধের মঙ্গলের থেকে যে প্রোটেক্টিভ শিল্ডটা এতক্ষণ বুধ পাচ্ছিল এখানে অবস্থান করাকালীন, সেটি কিন্তু বুধ আর প্রেজেন্ট এখানে করতে পারবে না। তার ফলে যেগুলো হবে সেগুলো হচ্ছে মূলত এই অংশটুকুই কাজের কথা। সেটা হচ্ছে পোর রিপ্রেজেন্টেশন, এক ধরনের নিজের ব্যক্তিত্বগত, মানে পোর পার্সোনালিটি রিফ্লেকশন, অহেতুক কিউরিওসিটি কোনো বিষয় সম্পর্কে, কারোর কোনো তথ্য সম্পর্কে জানা বা খোঁজ খবর নেওয়া অহেতুক, এই ধরনের প্রবাবিলিটি বৃদ্ধি পাওয়া, বিভিন্ন ধরনের খোঁজ খবর করা, রিউমার তৈরি হওয়া বা তৈরি করা, আইদার ডেলিভারেটলি অর নন ডেলিভারেটলি, সেই ধরনের কথাবার্তায় রুচিবোধের অভাব তৈরি হওয়া, মাতা বা মামা বাড়ি ইত্যাদি যে সমস্ত ব্যক্তিবর্গ আছে, মামা মামি মাসি মেশো, ওই সাইডের যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে অনেকটা পোর নির্দেশ হওয়া, বা সেরকম সম্পর্কের মধ্যে যদি রুচিবোধের অভাব থাকে তাহলে সেটা আরও একটু ডিটোরিয়েট করা, অথবা সেখানে যদি প্রপার্টি রিগার্ডিং কোনো এই সময় কোনো কথাবার্তা চলে, ভাগ বাটোয়ারা সম্বন্ধিত, তো সেইখানেও কিন্তু অনেক রকম সমস্যা তৈরি হওয়া। সাবজেক্ট টু সবার হরোস্কোপের মধ্যেই সেই প্রভাব একইভাবে রিফ্লেক্টেড হলে হবে। কারোর ক্ষেত্রে যদি এই অংশটা কম রিফ্লেকশন হয় তাহলে অপেক্ষাকৃত সে কিন্তু ব্যালেন্সের পথে চলার চেষ্টা করবে। মনে রাখবেন, ব্যালেন্স না আসলে প্রোগ্রেস আসবে না। সেই জন্য তুলাকে ব্যালেন্সের রুম দেওয়া আছে কন্যা রাশির 20 ডিগ্রি থেকে তুলা রাশির 20 ডিগ্রি পর্যন্ত। এই অংশটি হচ্ছে আমাদের কালপুরুষের ব্যালেন্সের অংশ। তো তাছাড়া হঠাৎ অনেক বেশি ইনহেরিটেন্স থেকে প্রপার্টি, সেই সংক্রান্ত জায়গা থেকে ভাই বোনদের মধ্যে সংকটের সৃষ্টি হওয়া, বা বিভিন্ন রকম যে প্রপোর্শন যে অংশ নেবে সেটা নিয়ে বিতর্কের সৃষ্টি হওয়া, মোটমাট সেখান থেকে ব্যাপারটায় জটিলতায় পর্যবসিত হওয়া, সেই ধরনের উত্তেজক বাক্য বিনিময় হওয়া, সেই সংক্রান্ত ভাই বোন বা কারুর ওয়াইফ বা হাজবেন্ডও হতে পারেন, তিনিও সেখানে ইনভলভড আছেন, সেই সংক্রান্ত, বা সেই সংক্রান্ত জায়গা থেকে যদি কোনো কোর্ট কেস, কোনো লিটিগেশন যদি হয়, সেটাও একটু জটিল জায়গায় এ সময় চলে যাওয়া। কারুর যদি, এটা একদম জেনারেল বলছি, কারুর যদি এ সময় কোনো সোশ্যাল ডিভোর্স বা এই সংক্রান্ত যদি চলে, সেই সংক্রান্ত মামলা, তাহলে সেটাও একটু ক্রিটিক্যাল হয়ে যাওয়া। কথাটা বুঝবেন যদি সেটা আগে থেকে চলে আসছে। হ্যাঁ, তো ডিভোর্সের অনেক রকম মানে স্পেসিফিকেশন থাকে, তো সেটা যদি একটু জটিলতার দিকে থাকে তাহলে কিন্তু বিষয়টি এ সময় একটু জটিল হবে। বহু মানুষ এসে প্রশ্ন করেন আমার ডিভোর্স আছে কিনা। এখানে মানুষের দোষ নয়, মানুষ হচ্ছে কিছু শব্দের সাথে আমরা পরিচিত হয়ে যাই। ডিভোর্স বলে কোনো শব্দ অ্যাস্ট্রোলজিতে নেই, ঠিক আছে? অ্যাস্ট্রোলজিতে যেটা আছে সেটা হচ্ছে সেপারেশন। দুটো মানুষ একসাথে আছেন বিধিবদ্ধ সংস্কারের মাধ্যমে, তারা একসাথে থাকতে পারছেন না। কি কন্ডিশনে পারছেন না, কতক্ষণ পারছেন না, সেটা সারা জীবন না টেম্পোরারি, বা তাদের মধ্যে কি কোনো একজনের পৃথিবী থেকে বিয়োগ সংক্রান্ত ঘটনা হতে পারে, বা সম্পর্ক খুব জটিলতায় পর্যবসিত হতে পারে, বা একই বাড়িতে থেকে দুজনের মধ্যে বিস্তর দূরত্ব তৈরি হয়ে গেছে,
একই ঘরে থেকেও সেটা হতে পারে। এগুলোর বিভিন্ন মাত্রা আছে, এই মাত্রাটাকে বলে সেপারেশন। ডিভোর্স একটা আইনের শব্দ, সেটার মানে সামাজিক যে কন্ট্রাক্ট আছে সেটা ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়ে গেল। সেখানে এদের মধ্যে দুজনের মানুষের মধ্যে আর কোনো সামাজিক সম্পর্ক থাকছে না আইনগত কন্ডিশনে। আর সেই প্রশ্নটা অনেকে করেন আর কি, দুটো প্রশ্ন একরকম নয়। তো সেই সংক্রান্ত যদি কোনো ঘটনা চলে তাহলে সেটা কিন্তু একটু জটিলতা হতে পারে, বিশেষত যেখানে কোনো ধরুন ডিভোর্সের পরে তার স্ত্রী বা সন্তানকে সেখানে যেটা আইনত তার লেজিটিমেট প্রসেসে তার দেখভাল করা দায়িত্বের মধ্যে পড়ে, সেই সংক্রান্ত জায়গাগুলো নিয়ে জটিলতার সৃষ্টি হতে পারে। আরও একটা, যদি কোনো ইমুভেবল প্রপার্টি থাকে, স্পেশালি প্রপার্টি যদি মাটি থেকে একটু ওপরের দিকে থাকে, মনে করুন কোনো ফ্ল্যাট আছে 3rd ফ্লোরে 4th ফ্লোরে, যত ওপর দিকে যাবে, এবং সেই সংক্রান্ত কোনো প্রপার্টি নিয়ে যদি কোনো কেস চলে যে কার অংশীদারিত্ব সেখানে কতটা থাকবে, আদৌ থাকবে কিনা, সেটাও জটিলতায় পর্যবসিত হতে পারে। বেশি দিন নয়, ডিসেম্বরে 2 তারিখ পর্যন্ত, তারপরে থিংস উইল বি এগেইন নর্মালাইজিং। হ্যাঁ, তো এটা একটা যোগ এখানে দেখা যাচ্ছে। এছাড়া যাদের ক্ষেত্রে রিউমেটয়েডের প্রবলেম আছে, যাদের ক্ষেত্রে হাইপারটেনশনের প্রবলেম আছে, যাদের ক্ষেত্রে বিভিন্ন রকম ধরুন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডিফেক্ট বা অন্যান্য কারণে কনভালশন হয় হঠাৎ করে, হ্যাঁ, এবং সে দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে গেল বা বসে থাকতে থাকতে শুয়ে পড়লো, একটু অজ্ঞান টাইপের হয়ে যাওয়া, যাদের ক্ষেত্রে আছেন এই সমস্ত, খুব দুঃখজনক হলেও তারা বিষয়গুলো সম্পর্কে পরিচিত। এই ধরনের সিচুয়েশন কিন্তু একটু বাড়তে পারে এই সময়, এটা আমি জেনারেল বলছি। যাদের ক্ষেত্রে হৃৎপিণ্ড সংক্রান্ত, বিশেষত অলিন্দ সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, ওয়েদার অপারেটেড অথবা ইয়েট টু বি অপারেটেড, হুইচ এভার, তারা কিন্তু ডক্টরের নির্দেশ টু দ্য লেটার্স মেনে চলবেন। যা যা বলেছেন তার বাইরে যাবেন না আর কি। যাদের শোল্ডার বা লেফট হ্যান্ড সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, সেটা অর্থোপেডিক মাসল হতে পারে বা লেফট শোল্ডার দিকে সমস্যা যাদের আছে, চোট পেয়েছেন কোনোভাবে বা হঠাৎ করে ফ্রোজেন শোল্ডার, জয়েন্ট পেইন এই সংক্রান্ত সমস্যা দিচ্ছে, তারাও কেয়ারফুল থাকবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। এটা ভারতবর্ষে তো হয় না, নর্মালি আমাদের যা ভেহিকেল রুলস আছে, মোটর ভেহিকেলস রুলস আছে, তাতে আমাদের ডান দিকে বসে গাড়ি চালাতে হয়। যারা বাঁ দিকে বসে গাড়ি চালান, যে হয়তো 20-50টা মানুষ যারা বিদেশ থেকে আমার অনুষ্ঠান দেখেন, তাদের মধ্যে যে 8-10 জন লোক হয়তো গাড়ি ড্রাইভ করেন, সেই সংক্রান্ত মানুষের জন্য বলছি, যারা বাঁ দিকে বসে গাড়ি চালানোর সময়, ডান দিকে যাদের গিয়ার কন্ট্রোল হয়, অটোমেটিক হলে তো প্রশ্ন নেই, ডান হাতে, তারা কিন্তু এই সময় ভেহিকেল ড্রাইভ করবেন খুব সাবধানে। আর দুজনের ক্ষেত্রেই বলবো, বাম দিকে বসে চালান বা ডান দিকে। যারা ওয়াটার ট্রাভেল করবেন এ সময়, বিভিন্ন ভয়েজ হতে পারে, সি ট্রাভেল হতে পারে, বিভিন্ন জায়গায় কোনো ট্যুর হতে পারে, শীতের সময় আসছে নর্দার্ন হেমিস্ফিয়ারে, তো এ সময় প্রচুর ঘোরা বেড়ানো, পিকনিক, ছোটোখাটো ঘুরতে যাওয়ার জায়গা এগুলো যে তৈরি হয়, সেগুলো থেকে কিন্তু মানে সেটার রুট যদি জল হয়, সেটা নদী হতে পারে, সাগর হতে পারে, সমুদ্র হতে পারে, কেয়ারফুল, যত রকম মানে কেয়ার আর কি প্যারামিটার্স আছে সেগুলো সব নেওয়া উচিত। বাচ্চা থাকলে এক্সট্রা কিন্তু এই করা উচিত এ সময় দেখবেন পৃথিবীর বিভিন্ন জায়গায় যত রকম স্টক এক্সচেঞ্জ আছে, সেটা আমি জাস্ট এর পরে আবার বলবো একটু বাদে, সেখানে দেখবেন লট অফ আপস অ্যান্ড ডাউনস এ সময় দেখা যাবে। বড় বড় কোম্পানি যে সমস্ত, যাদের এগেনস্টে বিভিন্ন রকম ধরুন বিভিন্ন অভিযোগ আছে, যে কোনো রকম অভিযোগ হতে পারে, মূলত অভিযোগ যেটা আসবে সেটা কর্মচারীদের পরিচালনগত, মানে ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার সেটা, এবং বাইরের ফাইন্যান্সিয়াল, মনে করুন তারা শেয়ার বিক্রি করছেন, ডিবেঞ্চার বিক্রি করছেন বিভিন্ন রকম, সেটা বিভিন্ন মানুষ কিনছেন, তার অংশীদারিত্ব হচ্ছে, পার্টনার হচ্ছে, এই সংক্রান্ত জায়গাগুলোতে অনেক রকম ডিফর্মিটিস এ সময় লক্ষ্য করা যাবে, অর্থাৎ নেগেটিভ জায়গা লক্ষ্য করা যাবে। সেরকম কিছু বড় কোম্পানি
বা অনেক শেল কোম্পানি হতে পারে, তাদের নাম কিন্তু উঠে আসতে পারে এই সময়। যোগ আছে এই সময়, দেখবেন ফোর্সফুলি, এটা একা বুধ করবে না, স্যাটার্নও আছে। অনেক মানুষ, যারা ধরুন মানুষ বলতে যারা বিভিন্ন দেশের প্রধান, আমি যে ক্ষমতাশালী দেশ বলতে যাদের বুঝি, তাদের মধ্যে আমাদের দেশ অবশ্যই আছে, প্রথম 5 জনের মধ্যেই আছে। তো তাদের মধ্যে অনেকেই দেখবেন যারা বিভিন্ন রকম ডিস্টারবেন্স তৈরি করা হ্যাবিট আছে, যে সুস্থ স্বাভাবিক পরিবেশটাকে তারা মেনটেন করতে দিচ্ছে না। আশা করি আমি পরোক্ষে কার কথা বলছি আপনারা বুঝতে পারছেন। তো সেই সংক্রান্ত মানুষকে কিন্তু ঢোক গিলতে হবে এই সময়, হ্যাঁ, মানে তাকে রিট্রিট করতে হবে এই সময় তার পলিসি থেকে। এমনিতেও ডিসেম্বর পড়লে ডিসেম্বরের সেকেন্ড উইক থেকে রিট্রিট এমনিই করবে, কিন্তু এখন থেকেই তার প্রসিজিওর বা তার যে সামনের দিকে এগোনোর যে পথটা, সেটা অনেকাংশে বন্ধ হবে। এবং তার মধ্যে যে এক ধরনের বেপরোয়া মানসিকতা তৈরি হয়ে গিয়েছিল যে আমি সব কিছুর আমিই প্রধান নিয়ন্ত্রক, তো সেটা ঈশ্বর তাকে বুঝিয়ে দেবেন যে উনি ব্যতিরেকে নিয়ন্ত্রকের ভূমিকা আর কেউ নয়। তো সেটাও দেখা যাবে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে। তা আমি লগ্নকারক জায়গাগুলো একটু বলে দেব, জাস্ট আমি কয়েকটা ইম্পর্টেন্ট লাইন এবং জায়গা বলবো, সেগুলো আপনারা একটু করে নেবেন। মেষ লগ্নের ক্ষেত্রে বলবো হঠকারিতা পরিত্যাজ্য, বিশেষত ফাইন্যান্সিয়াল সেক্টরে। এই সময় কোনো ইমুভেবল প্রপার্টি কেনা বেচা করবেন না। বৃষ লগ্নের ক্ষেত্রে বলবো যদি কোনো ভ্রমণ থাকে দূরবর্তী স্থানে, সেটা চাকরিগত ক্ষেত্র ব্যতিরেকে, মানে সেটা যদি ইমার্জেন্সি না হয় তাহলে সেটা এই 20 দিন, মানে ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত পরিত্যাগ করাই বেটার। পরিবারের মধ্যে ইন্টিগ্রিটি বজায় রাখবেন এবং কনফিডেন্স লুজ করবেন না। আপনার সামনে কিন্তু বেটার টাইম আসতে চলেছে, ডিসেম্বর চলে গেলেই। মিথুন লগ্নের ক্ষেত্রে বলবো কোনোভাবে এ সময় যদি কোনো প্রপার্টি অ্যাকুইজিশন করতে চান, সেটা যেন প্রপারলি, যদি ডেট করে করেন, ব্যাংক লোন নিচ্ছেন বা কিছু, তাহলে সেটা সেরকম সেই সংক্রান্ত কোনো ব্যক্তিবর্গের সাথে প্রপারলি অ্যাসেস করে তারপরই ব্যাংক লোন করবেন। বেশি নেবেন না, কম হলে অসুবিধে নেই, সেটা হয়তো নিজের ইনকাম থেকে অল্প অল্প করে মিটিয়ে নিলেন। বেশি নেবেন না, বেশি নিলে কিন্তু এ সময় আপনি একটা ভিসিএস সার্কেলের মধ্যে ঢুকে যাবেন যদি, এবং ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চও করে দিতে পারে, বিশেষত এই মাসের, মানে নভেম্বর মাসের মিডের পরে। তো পরবর্তীকালে দেখবেন যে যখন ডিসেম্বরের মিড চলে যাবে, তখন মনে হবে যে আপনি যে প্ল্যানিং করে এগিয়েছিলেন সেটা খুব পোর প্ল্যানিং ছিল। আর পরিবারের ক্ষেত্রে স্পাউসের সাথে সম্পর্কের ক্ষেত্রে খেয়াল রাখবেন, আপনি পুরুষ মহিলা যিনিই হন না কেন, সংসারের মধ্যে শান্তি বজায় রাখবেন। সন্তানকে নিয়ে উদ্বিগ্নতা বাড়বে, কিন্তু সেরকম কিছু খুব নেগেটিভ আমি কিছু দৃষ্ট হচ্ছে না হরস্কোপে। পালস বা সেই সংক্রান্ত যদি কোনো ডিজিজ থাকে, হাইপার টেনশন বা সেগুলো, চিকিৎসকের পরামর্শ নেবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিই, এই সময় কিন্তু এক্সপেন্ডিচার বেশি হবে। অনেক পুরনো কাজ, যেগুলো পেন্ডিং কাজ হঠাৎ করে মনে এসে যেতে পারে, কিন্তু সেগুলো কিন্তু যদি আপনি অ্যাকশানে যেতে চান, দেখবেন 10টা কাজ আসলে 2 থেকে 3টে হয়তো এ সময় এক্সিকিউশন লেভেলে পৌঁছাবে। বাকি মেজর অংশ এ সময় হতে চাইবে না বা হাফ ডান হয়ে কাজগুলো পড়ে থাকবে, সেগুলো ডিসেম্বরের ফার্স্ট উইকের পরে গিয়ে ফাইনালাইজ হবে আর কি। তবে যারা বিদেশ সংক্রান্ত কাজকর্মের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল দেবে এই সময়। গৃহ সংক্রান্ত কোনো প্ল্যানিং একান্ত, সেটা যদি কোনো ইমার্জেন্সি না হয় তাহলে করবেন না। এটা রিনোভেশন হোক, ডেভেলপমেন্ট হোক, রিস্ট্রাকচারিং হোক, যেরকম কিছু হোক, না করাই বাঞ্ছনীয়। সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু অহেতুক এক্সপেন্ডিচার বৃদ্ধি পাবে, এবং সেই এক্সপেন্ডিচার কিন্তু ইমুভেবল প্রপার্টির জন্য বৃদ্ধি পাবে, বা অনেক সময় আপনার কোনো খুব কাছের কোনো আত্মীয় স্বজন বা ভাই বোনের জন্য সেটা ব্যয় হতে পারে, মাতার স্বাস্থ্যের কারণেও ব্যয় হতে পারে। বাট খেয়াল রাখবেন ব্যয়টি যেন সদর্থক হয় আর কি। ব্যয় হওয়াটা ইম্পর্টেন্ট না, সদর্থক হয়। যত চেষ্টা করবেন যতটুকু মিনিমাম কাজ করা যায়, অর্থাৎ আপনি ব্যবসা করুন, চাকরি করুন, সেলফ এমপ্লয়েড হন, মিনিমাম কাজ করে বাকি জায়গা থেকে নিজেকে বিরত রাখবেন এবং শান্তিতে থাকবেন। পারলে ঘুমোবেন, আমি এটুকুও বলছি, কিন্তু বেশি পরিমাণ নিজেকে ইনভলভমেন্ট করবেন না, তাহলে কিন্তু নিজের শারীরিক জায়গা বেশ গন্ডগোল করবে, পিত্তদোষ বৃদ্ধি পাবে, তার ফলে হজম শক্তিও দুর্বল হবে, রাতে ঘুমিয়েও ডিস্টার্ব করবে। সেদিক থেকেও
একটু কেয়ারফুল থাকবেন, তেমন হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ফাইন্যান্সিয়াল জায়গা আপনাকে মোটামুটি একটা ফল দেবে, কিন্তু ফিনান্স বা মানিকে কাজে লাগানোর জন্য সেই বুদ্ধির কিন্তু একটু অভাব লক্ষ্য করা যাচ্ছে। সেই জায়গাটায় যাতে তেমন হলে আপনি স্পাউসের সাথে বা সেরকম কোনো পার্টনারের সাথে প্রপার কোলাবোরেশনে কাজ করতে পারেন, সেটা বেটার দেখা যাচ্ছে। ইনলজের সাথে কিন্তু একটু ইস্যু ভিত্তিক সমস্যা হতে পারে। আপনি যদি মেল হন তাহলে কিন্তু আপনার সমস্যা এ সময় বেশি বাড়তে পারে, বিশেষত বয়স যদি বিলো 45 থাকে তাহলে বেশি হবে। সন্তানকে নিয়েও দুশ্চিন্তা বাড়বে। এ সময় চেষ্টা করবেন জেদ বা ইগো এগুলোর মধ্যে নিজেকে কখনোই না নিয়ে যাওয়া, তাহলে কিন্তু সমস্যা বৃদ্ধি বই কমবে না। অর্থোপেডিক জায়গায় নিজের খেয়াল রাখবেন, ফিমেল হলে ফিমেল অর্গানের প্রতি, বিশেষত রিপ্রোডাক্টিভ অর্গানের প্রতি খেয়াল রাখবেন। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, লেগ লেন্থ বরাবর কিন্তু চোট আসতে পারে, কোমর থেকে পা বরাবর, বিশেষত বাম পা বরাবর চোট আসতে পারে। অলরেডি যাদের অর্থোপেডিক সমস্যা হয়েছে, নি রিপ্লেসমেন্ট হয়েছে, কোনোভাবে সাইটিকা জাতীয় সমস্যা আছে বা অন্যান্য আর্থারাইটিস আছে, জয়েন্ট পেইন আছে, তারা কিন্তু এই সময়টা সাবধানে থাকবেন। আমি আরেকবার বলছি, চেষ্টা করবেন যে যদি কোনো ভেহিকেলে যান তাহলে সবসময় মাঝামাঝি অংশে বসার, বা কোনো ভেহিকেলেরও মাঝামাঝি, হয়তো ট্রেনে যাচ্ছেন মাঝামাঝি কম্পার্টমেন্টে ওঠা, মাঝামাঝি জায়গায় থাকা, মিডিল পোর্শনটা অকুপাই করে চলার চেষ্টা করবেন, তাহলে প্রবাবিলিটি অফ নেগেটিভ থিংস সেটা অনেক কম হবে। আপনার ছকে যদি সেটা বেশিও থাকে, এটা অনেকটা অ্যাডজাস্টেবল জায়গায় থাকবে। চেষ্টা করবেন এই সময় কোনো সিদ্ধান্তে, বিশেষত কোনো প্রপার্টি, ফিউচার প্ল্যানিং বা এই সংক্রান্ত কোনো সিদ্ধান্তে উপনীত না হওয়া। ব্যাপারটা 20 দিনের জন্য পেন্ডিং রেখে তারপরে সিদ্ধান্তে যাবেন, অ্যাটলিস্ট ডিসেম্বরের 2 তারিখের পরে। আর এই সময় যদি কোনো ব্যাংক লোন বা এরকম কিছু কার্যকর হয়, আপনি ব্যবসা শুরু করতে পারেন বা তার ফরমেশন বা স্ট্রাকচারাল জায়গাকে তৈরি করতে পারেন, কিন্তু ফাইনাল ধরুন তার ম্যানুফ্যাকচারিং স্টার্ট বা এরকম কিছু, বা তার প্রসিজারিয়াল যে স্টার্টগুলো রয়েছে সেগুলো আর কিছুদিন দেরি করে করলে আরও বেটার ফল আপনাকে দেবে। সন্তানকে নিয়ে কিন্তু উদ্বিগ্ন থাকবেন, বিশেষত রাহু নক্ষত্র পরিবর্তনের পর থেকে কিন্তু উদ্বিগ্নতা বুধ আরও বাড়িয়ে দেবে। আচ্ছা, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, এ সময় হাই এক্সপেন্ডিচার শো করছে, বিশেষত নিজের অনেক কিছু, যেটাকে আমরা বলি যে সামাজিক মান সম্মান রক্ষার্থে মানুষের যে অনেক সময় বিভিন্ন মানে অনাবশ্যক ব্যয় হয়, যাকে আমরা অনেক সময় লোকাল ভাষাতে বলি যে দেখনদারিযুক্ত ব্যয়, সেই ধরনের ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে পারে। আপনার চেষ্টা করবেন এগুলো কাটেল করার। যে কোনো রকম খাদ্য, সেটা যদি সুখাদ্য না হয় সেটা বর্জনীয়, কারণ খারাপ দশায় থাকলে, শুক্রের দশা, বুধের দশার সাথে শুক্রের অন্তর্দশা, বা বুধের সাথে রাহুর অন্তর্দশা, রাহুর সাথে শুক্রের অন্তর্দশা, বৃহস্পতির সাথে শুক্রের অন্তর্দশা, শনির সাথে শুক্র বা শনির সাথে রাহু, বৃহস্পতির সাথে রাহু এরকম অন্তর্দশায়, চন্দ্রের সাথে রাহু বা কেতু থাকলে কিন্তু, এবং জন্মছকে যদি মঙ্গল এবং বৃহস্পতি দুর্বল হয়, তাহলে কিন্তু অসম্ভব রকম পেটের সমস্যা সময় তৈরি করবে। সমস্যাটা কিন্তু একটু বেশি রকম হতে পারে, সাবজেক্ট টু তার হরোস্কোপের স্ট্রেংথ। সেটা নর্মাল ইন্ডাইজেশন, লিভার রিলেটেড, বা ধরুন লিভারে কোনো জাম তৈরি হওয়া, ইভেন টিউবারকিউলোসিস জাতীয় সমস্যাও কিন্তু এ সময় ফরমেশন হতে পারে। প্যানক্রিয়াসেরও কিন্তু সমস্যা আসতে পারে, সেটা থেকেও সাবধান। বয়স যদি 49-এর বেশি হয়, ব্লাড সুগার রিলেটেড সমস্যাও কিন্তু করতে পারে, সেদিক থেকে সাবধান। কোনো রকম শরীরে প্রবলেম দেখলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেবেন, ডিলে করবেন না। আর সিঁড়ি দিয়ে মানে কোনো ডাউন স্টেপ যখন আপনার থাকবে, তখন কিন্তু একটু সাবধানে খেয়াল মানে লক্ষ্য রেখে চলবেন আর কি। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, স্পাউসের সাথে রিলেশন বেটার রাখার চেষ্টা করবেন। আপনি যদি কোনো অ্যাডভাইজারি, কোনো কাউন্সিলিং, বা সেটা কোনো ফাইন্যান্সিয়াল, কোনো জুডিশিয়ারি, ইভেন অ্যাস্ট্রোলজিক্যাল কোনো, বা কোনো সাইকোলজিক্যাল কাউকে কোনো অ্যাডভাইস দিচ্ছেন, তাহলে সেই অ্যাডভাইস দেওয়ার আগে কিন্তু অবশ্যই নিজে একবার সেলফ রিড করে নেবেন যে হোয়াট মানে গোয়িং টু বি টেলিং বাই ইউ, অর
তার কনটেক্সটটা কি হবে বা আপনি কনটেক্সটের মধ্যে আছেন কিনা, সর্বোপরি যাকে বলছেন তার লাভ না হলেও যেন সে মানে উল্টো দিকে না চলে যায়, ক্ষতি যেন না হয়। সে নিউট্রাল থাকুক তবু ঠিক আছে, তার কোনো লাভ হলো না, কিন্তু ক্ষতি যেন না হয় সেটা কিন্তু উল্টো দিকে চিন্তা করে নেবেন, কারণ বৃহস্পতি কিন্তু বকরি গতিতে চলে আসবে 11 তারিখের পর থেকেই। এটা খেয়াল রাখবেন। কাজের জায়গায় অনাবশ্যক ব্যয় করবেন না, বিশেষত নিজের কাজের জায়গাকে বেশি রকম অতিরঞ্জিত করা, সাজানো বা এগুলো থেকে কিন্তু একটু করবেন। তার জায়গায় ভালো কোনো এমপ্লয়ি রাখুন, তিনি কিন্তু আপনার অর্ডার বা সেই সংক্রান্ত যদি কোনো কাজ করেন আপনার ক্ষেত্রে এ সময় বেটার আছে। আরও বেটার হবে ডিসেম্বরের পর থেকে। আপনিও হজম শক্তি এবং নার্ভাস সিস্টেম রিলেটেড যদি কোনো ইস্যু আপনার থাকে সাবধান। সন্তানের বয়স যদি 17 বছরের বেশি হয় এবং 23 বছরের কম হয় তাহলে তার হেলথের দিকে অবশ্যই নজর রাখবেন। বিশেষত যদি আপনি জানেন জন্মছকে শনি দুর্বল আছে তাহলে অবশ্যই খেয়াল রাখবেন। কর্কট লগ্নের ক্ষমা করবেন, মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এ সময় কিন্তু জেদ বা বলতে পারেন এক ধরনের হিডেন অবস্টিনেন্স এ সময় কিন্তু খুব বেড়ে যাবে, এবং হয়তো বাইরে রিফ্লেক্ট করছেন, আপনি হাসছেন, কথা বলছেন, কিন্তু ভেতরে কিন্তু নিজের ডিসিশনে স্টিক করে থাকবেন। এবং মোরওভার যেটা ইম্পর্টেন্ট, আপনি বুঝতে পারছেন হয়তো এইদিকে অ্যাডভান্স হলে সেটা খারাপই ফল দেবে, কিন্তু তবুও আপনি নিজের জেদ বা সেটাকে সামহাউ স্টাবলিশ করা বা জাস্টিফাই করবার জন্য সেই একই ধরনের কাজ কিন্তু বারবার করার চেষ্টা করবেন। এবং সেটা কর্মক্ষেত্রে বেশি বা গৃহ সংক্রান্ত জায়গায় কোনো কিছু অ্যাড অন করা, যেমন ধরুন বাড়ির কোনো মেরামতির কাজ করা, কোনো এক্সটেনশন করা, কোনো ফ্লোর এনহ্যান্সমেন্ট করা, বা কোনো ফার্নিচার কেনা যেটা এই মুহূর্তে প্রয়োজন নেই, বাড়ির অন্য সবাই বারণ করছেন, বা কোনো ভেহিকেল রিলেটেড জায়গায় চলে যাওয়া যেটার হয়তো প্রয়োজন নেই। আর কাজের জায়গায় যেটা হবে অতিরিক্ত লোড নিয়ে নেওয়া, এবং সেই লোড সংক্রান্ত জায়গাকে প্রপারলি ব্যালেন্স করতে না পারার জন্য সেখানে এক ধরনের অনাবশ্যক মানে অনভিপ্রেত ঘটনার উদ্বেগ হওয়া এবং স্যালারি দিতে সমস্যা হওয়া, কারণ ফাইন্যান্সিয়াল কিন্তু ফ্লো আপনার দিকে এই মাসের মিডের থেকে কিন্তু কমে যাবে, সেটা থেকেও কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে যতটা সম্ভব। আর সিদ্ধান্ত যেটাই নেবেন সেটা তেমন হলে সেই সংক্রান্ত বিচক্ষণ মানুষের সাথে কথা বলে নেবেন। সন্তান যদি 5 বছরের নিচে হয় তবে তাকে কিন্তু ফিজিক্যালি খুব সাবধানে রাখবেন, মানে ঠিকমতো পেডিট্রিশিয়ান দেখানো, ডাক্তারবাবুর কথা অনুসারে চলা, সেগুলো খেয়াল রাখবেন যতটা সম্ভব। আর ডান দিকের পা বরাবর, বিশেষত হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত, ফিট পর্যন্ত অংশের দিকে কিন্তু নজর দেবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় হঠাৎ করে একটা ডেডলক স্টেট তৈরি হতে পারে, হঠাৎ করে, বিশেষত ফাইন্যান্সিয়াল যে মোবিলিটি আছে সেটা খুব কম হতে পারে, এবং লোন বা এই সংক্রান্ত জায়গাগুলো কিন্তু আপনার ফোর্টিফাইড আছে, এখানে কোনো নেগেটিভ দেখছি না। কিন্তু জেনারেল যে রেভিনিউ জেনারেশন যেটা, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কম হবে, বা এক্সপেক্টেড জায়গা থেকে সেই পরিমাণ রেভিনিউ জেনারেশন নাও হতে পারে। যারা কোনো ফিক্সড ইনকাম করেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু দেখা যাবে এক্সপেন্ডিচার বেশি হয়ে জায়গাটা কমিয়ে দিচ্ছে, এরকম ধরনের ঘটনা কিন্তু সৃষ্টি হওয়ার যোগ আছে। বাট এটা নিয়ে ঘাবড়াবেন না, এটা জাস্ট 20 দিন থাকবে, থেকে ঠিক হয়ে যাবে। চেষ্টা করবেন এক্সপেন্ডিচার যেগুলো অনাবশ্যক সেগুলো কম করা। শুধুমাত্র যদি কোনো ধরুন ডক্টর হলো, কোনো কাউন্সিলর হলো, কোনো অ্যাস্ট্রোলজার হলো, তিনি যদি কোনো কথা বলেন যে এটা করবেন না বা এটা করুন বা এই ওষুধটা খান, এটা এইভাবে বিশ্রাম নিন, তাহলে তার কথা অবশ্যই শুনবেন। কারণ শনি এখন যেখানে পোস্টেড হয়ে রয়েছে সেটা আপনাকে যে কোনো আপনার ফিল্ডের বাইরের যদি কোনো লেজিটিমেট নলেজেবল কোনো পার্সন যদি জ্ঞান দেন সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট গ্রহণযোগ্য আছে। এই সময় কোনো হাই স্টেক এরকম কোনো জায়গায় যাবেন না। সন্তানদের সাথে যদি বড় হয় তাদের সাথে কোনো কনফ্রন্টেশনে যাবেন না, তাহলে কিন্তু সেটা আপনার ক্ষেত্রে গন্ডগোল করতে পারে। 22 তারিখের পর থেকে বাক সংযম করবেন, 22শে নভেম্বরের পর থেকে ডিসেম্বরের ফার্স্ট উইক অবধি, নাহলে কিন্তু কথাবার্তার মধ্যে খড়তা আসবে এবং হাই এক্সপেন্ডিচার করিয়ে দিতে পারে।
এবং সেটা পরিবারের জন্য করিয়ে দিতে পারে, নিজের জন্য নয়। তো দরকার হলে করবেন, কিন্তু বিনা দরকারে সেটা না করাই ভালো। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে আপনার কাজের জায়গায় না ইমেন্স প্রেশার তৈরি হবে। এই সময় প্রেশার অলরেডি আছে, স্যাটার্ন ক্রিয়েট করে রেখেছে, বুধও এবার ক্রিয়েট করবে। বুধ যেহেতু আপনার ক্ষেত্রে 4th 7th এর লর্ড, সে আপনার 9th হাউসে বকরি হয়ে সে 8th হাউসের দিকে আসবে। শুক্র আপনার 3rd 8th এর লর্ড, সে এখন নিজের মূল ত্রিকোণে রয়েছে রবির সাথে। তার ফলে যেই নাও ডাইরেকশন অ্যাপারেন্টলি শুক্রের দিকে হবে, অর্থাৎ তুলা রাশির দিকে হবে 10 তারিখের পর থেকে, আপনার কাজের জায়গায় না ইমেন্স প্রেশার আরও বাড়বে। অর্থাৎ প্রেশার যদি 5 ইউনিট ছিল, তাহলে সেটা 6 থেকে 8 ইউনিট বাড়বে, ডিপেন্ডিং অন ইওর হরস্কোপ। দুর্বল হলে বেশি, সবল হলে কম, কিন্তু বাড়বে। তার সাথে যারা বিভিন্ন ফাইন্যান্সিয়াল জায়গায় কাজ করেন, কোনো ব্যাংক, কোনো বিমা সেক্টর, কোনো জায়গার কোনো অফিসের আপনি কোনো ব্যালেন্স শিট দেখছেন, কোনো ফাইন্যান্সিয়াল সেকশন, কোনো ট্যাক্স অডিট, এ সমস্ত দেখছেন, সে সমস্ত জায়গায় কিন্তু কর্মরত ব্যক্তিরা অসম্ভব রকম প্রেশারের মধ্যে এ সময় যাবেন। প্রেশার মানে কিন্তু আমি বারবার বলছি, আপনি সব কাজ করতে পারবেন, শুধু আপনার কি হবে, আপনার ফ্যামিলিতে সময় দেওয়ার সময়টাও কাটেল করে নিয়ে নেবে। বা আপনার কোনো বিলভড কেউ আছে, আপনার সন্তান আছে, আপনার প্রিয় কোনো মানুষ আছে, বা একের বা একাধিক আছেন, বাবা মা হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা অন্য কোনো ভাই বোন হতে পারে, সন্তান, তাদের প্রতি সময় দেওয়ার জায়গাটা কমিয়ে দেবে। ফলে মেন্টাল যে স্যাটিসফ্যাকশন, সেটা কিন্তু আপনাকে এ সময় কিছুতেই দিতে পারবে না। আপনি অনেক কাজ করবেন, হয়তো পয়সাও পেলেন তার জন্য, কিন্তু সেটা না আপনাকে মানসিক শান্তি দিতে পারবে না এটা থেকে। এবং কথাবার্তায় শালীনতা রাখবেন এবং চেষ্টা করবেন কোনো রকম ইনসাবঅর্ডিনেশন সেকশনে যেন না চলে যান, তাহলে কিন্তু নেগেটিভ ফল দেবে। পেটের সমস্যা, একদম আপার অ্যাবডোমেন থেকে মিডিল অ্যাবডোমেনে যত রকম অ্যাপারেটাস আমাদের হজম শক্তির সাথে যুক্ত, সেগুলোকে নজর দেবেন। হালকা খাবার খাবেন এবং রাতে যেন ঘুম বেটার হয় সেটা খেয়াল রাখবেন, যদি ডাক্তারবাবু সেরকম সংক্রান্ত কোনো কন্ডিশন দেন। আর যাদের বয়স মোটামুটি 32 ক্রস করে গেছে, তারা কিন্তু অবশ্যই অর্থোপেডিক জায়গায় খেয়াল রাখবেন, অত্যন্ত বৃদ্ধি পাবে। সেটা কুম্ভের ক্ষেত্রে আমি মিস করে গেছি, অসম্ভব রকম অর্থোপেডিক সমস্যা এখন বাড়াবে। এবছর যেহেতু ভীষণ ঠান্ডা পড়বে এবং ঠান্ডাটা স্টে করবে, ঠিক আছে, এবং ঠান্ডাটা কিন্তু ফেব্রুয়ারির শেষ পর্যন্ত পাবেন। বুধও আমাদের এখন যখন বকরি হচ্ছে, বুধ আবার গিয়ে যেরকম বললাম যে 108 দিন পর পরে, তো সে আমাদের কুম্ভের ঘরের একদম শেষে, মিনের ঘরের শুরুর দিকে বকরি হবে। তো আলটিমেটলি আমরা এক্সপেক্টেড মার্চ মাসের ফার্স্ট উইক অবধি ঠান্ডার আবেশ বা অনুভব কিন্তু আমরা পাবো এবছর, এবং বেশ শুকনো ওয়েদার পাবো আমরা ডিসেম্বরের ফার্স্ট উইকটা চলে গেলে। তো আমি এর পরেই যে অংশটা নিয়ে বলে দেব, সেটা ভেরি ইম্পর্টেন্ট, আপনারা শুনবেন দয়া করে। এবং তারপরে আমি মঙ্গলের কম্বাসন নিয়ে 2-3টে লাইন অ্যাড অন করে দেবো এর সাথে। যে টপিক নিয়ে এখন বলে দেব সেটা হচ্ছে 3টে প্ল্যানেট। শনি অলরেডি 13ই জুলাই থেকে বকরি হয়ে আছে এবং শনি মার্গী হবে 28শে নভেম্বর, এবং বৃহস্পতি উইদিন দ্যাট পিরিয়ড অফ টাইম বকরি হতে চলেছে, সেটি হচ্ছে 11ই নভেম্বর, এবং মার্গী হবে সে 11ই মার্চ। 119 দিন সে বকরি অবস্থায় থাকবে, মধ্যেখানে 24 দিন কর্কট রাশিতে, পরবর্তী প্রায় 95 দিনের মতন সে থাকবে মিথুন রাশিতে বকরি অবস্থায়। তো সেই অংশটা আমাদের অতটা গুরুত্বপূর্ণ নয়। এবং বুধ বকরি হচ্ছে 9 তারিখ থেকে, যখন 10 তারিখ হবে, 10 তারিখ হয়ে 12টা 2 মিনিট রাত্রিবেলা হবে, তো বুধ সঙ্গে সঙ্গে বকরি হয়ে যাবে 12 ডিগ্রি 12.5 ডিগ্রির মতন জায়গায় গিয়ে তুলা রাশির নবাংশে। তো তার মানে 3টে প্ল্যানেট একসাথে বকরি স্টেটে থাকবে। সেই সময়টা হচ্ছে 11 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত
এই স্টেটটা বিলং করবে। 28 তারিখ প্রথম শনি ডাইরেক্ট হয়ে যাবে, তার প্রকৃষ্ট ইম্প্যাক্ট 5 তারিখ অবধি থাকবে। আমি 5ই ডিসেম্বর পর্যন্ত জেনারেলি সবাইকে, যতটা আমি গত 3 মাস ধরে বলে আসছি, যে মিনিমাম একটা সাবধানতা অবলম্বন করা, যে অংশ সেগুলো তো করতেই হবে। ইম্প্যাক্টটা থাকবে মূলত 2 তারিখ, তবে আমি 29 তারিখ অবধি বলেছি, যেহেতু ডাইরেক্ট প্রভাব বৃহস্পতি শনির মতন প্ল্যানেট, বিশেষত শনি যখন ডাইরেক্ট হয় 18 ঘন্টা তার সেকেন্ডেও কোনো মুভমেন্ট হয় না, তারপর থেকে তার সেকেন্ডে মুভমেন্টটা শুরু হয়, খুব সামান্য। তো সেই সময় পর্যন্ত, সেহেতু 29 তারিখ অবধি বিষয়টিকে আমি টেনেছি। আর বুধও ডাইরেক্ট হয়ে যাবে 29 তারিখ রাতের দিকে, প্রায় ধরুন যখন ডাইরেক্ট হচ্ছে বুধ, সেটি হচ্ছে রাত্রি 10:32 আমাদের তুলা রাশিতে বুধ ডাইরেক্ট হবে 26°29'20" বৃষ রাশির নবাংশে। শনি ডাইরেক্ট হচ্ছে 28 তারিখ, সেটি নিয়ে আমি কিছুদিন পরে একটা আলাদা ভিডিও করে দেবো ডাইরেক্ট অফ স্যাটার্ন নিয়ে। আর সেটি হচ্ছে 28 তারিখ, সে প্রায় 54 মিনিটে গিয়ে ডাইরেক্ট হবে। তো বুঝতেই পারছেন একদম মিন এবং আমাদের কুম্ভ রাশির একদম জাংচারে থাকছে, এবং সেটি কর্কট রাশির নবাংশ। আর বৃহস্পতি বকরি হয়ে যাবে, সে বকরি কততে হবে? 55 মিনিটে গিয়ে বকরি হবে আমাদের নিজের এক্সল্টেড স্টেটে, অর্থাৎ যেখানে তুঙ্গ হচ্ছে কর্কট রাশিতে, কর্কটের নবাংশেই আছে, বর্গোত্তম আছে এবং পুনর্বসু নক্ষত্রেই আছে। বকরি হয়ে সে পেছন দিকে আসবে। তো এই বকরি স্টেটে 3টে প্ল্যানেটই পড়ে যাচ্ছে। এর মধ্যে বৃহস্পতি বকরি হতে চলেছে, সুতরাং তার কৌণিক গতি উইথ রেসপেক্ট টু আর্থ, যেটা শুরুতেই বললাম, বুধকে দিয়ে বললাম, সেটা অলমোস্ট নেই। মানে দেখা যাচ্ছে দুজনই জিও স্টেশনারি স্যাটেলাইটের মতো একে অপরের দিকে তাকিয়ে রয়েছে, দুজনেই ঘুরছে, কিন্তু কেউ দুজনের থেকে স্থির মনে হচ্ছে। তো বৃহস্পতি আর পৃথিবীর অবস্থা সেরকম। শনির ক্ষেত্রেও মোটামুটি 14-15 তারিখের পর থেকে সেই স্টেটটা হবে, এবং 22 তারিখের পর থেকে একদম ফুল ফ্লেজেডলি সেটা থাকবে 2 তারিখ পর্যন্ত, 2রা ডিসেম্বর পর্যন্ত। আর বুধের ক্ষেত্রে বুধ তো বকরি হতেই চলেছে, তো বকরি হওয়ার মোটামুটি 1.5 দিন আগে থেকে বুধ একদম স্লো হয়ে যায়, এবং বকরি হওয়ার পরেও বুধের গতি প্রায় 4 দিন খুব স্লো থাকে, তারপরে আস্তে আস্তে পেছন দিকে গতি যাচ্ছে বলে মনে হয়। আবার যখন মার্গী হবে তারও মোটামুটি 3.5 দিন আগে থেকে বুধ স্টেশনারি হয়ে যায়, এবং ডাইরেক্ট হওয়ার পরেও সে 3.5 দিন এক্সরশন ফেজে থাকে, 3.5 দিন 4.5 দিন মতন, তার মধ্যেও 1.5 দিন মতন তার কোনো গতি থাকে না। তো এখানে অনেকগুলো প্ল্যানেট শুধু বকরি থাকছে না, এখানে গতিহীন অবস্থায় থাকছে। গতিহীন মানে কি? পৃথিবীর সাপেক্ষে গতিহীন। তাদের মনে হচ্ছে জিও স্টেশনারি, ঠিক আছে, জিও স্টেশনারি প্ল্যানেট। একে অপরের দিকে তাকালে মনে হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে আছে, সে নড়ছে না, কিন্তু দুজনেই তার কক্ষপথে তার নির্দিষ্ট গতিতে নড়ছে, এবং সেটা কখনোই থেমে যাওয়াটা সম্ভব নয়, কিন্তু সেটাকে মনে হচ্ছে দাঁড়িয়ে থেমে রয়েছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। এখানে শুধু অনেক সময় বছরে দেখবেন যে 3টে প্ল্যানেট, 4টে প্ল্যানেট, পরের বছরের যখন প্ল্যানেট সিচুয়েশন বলবো, পরের বছর দেখুন শনি, বৃহস্পতি, বুধ তো বকরি হবে, বুধ 3 বার মিনিমাম হবে, শনি 1 বার হবে, বৃহস্পতি 1 বার হবে, কিন্তু পরের বার শুক্রও বকরি হবে নিজের এখন যেখানে শুক্র আছে তুলা রাশিতে, সেইখানে মোটামুটি 10.5 মাস পরে ঢুকে শুক্র বকরি হবে। তো মঙ্গলও বকরি হবে, সিংহের ঘরে মোটামুটি 14-14.5 ডিগ্রি ঢুকে বকরি হয়ে সে কর্কটের ঘরে ঢুকবে, এবং কর্কটের ঘরে যে অংশটা তার বাকি রয়েছে গতবার বকরিতে স্টে থাকা, সেই অংশটা সে থাকবে। তো সব প্ল্যানেটই আছে, সেগুলো নিয়ে তো আলাদা করে বলবো। এবং গত বছরের মিড পজিশনের পর থেকে সময় নেগেটিভ আছে, গত বছরের প্রথম দিকের সময় পজিটিভ আছে, জুন মাস পর্যন্ত সময় পজিটিভ আছে, আবার অগাস্ট থেকে অক্টোবর পর্যন্ত স্লাইট বেটার আছে, কিন্তু অক্টোবর থেকে 2027-এর ফেব্রুয়ারি পর্যন্ত সময় নেগেটিভ আছে। সেটা যখন আলোচনা করব বলে দেব। কিন্তু বিষয় যেটা, এখানে প্ল্যানেটগুলো সবাই স্টেশনারি বলে মনে হচ্ছে,
তার ফলে এদের অত্যন্ত প্রভাব 11-12 তারিখের পর থেকে পাওয়া শুরু হবে এবং সেটা আমাদের পারিপার্শ্বিকে যে ঘটনা ঘটবে সেগুলো থেকে আমরা বুঝতে পারবো। এবং একটি জিনিস আপনাদের আগেও বলেছি, সেটি হচ্ছে যে চন্দ্রগ্রহণ আমাদের এখান থেকে দৃশ্য হয়েছিল 7ই সেপ্টেম্বর, সেই চন্দ্রগ্রহণের পরবর্তী যে 87.5 দিন প্রায়, এটা 5ই ডিসেম্বর পর্যন্ত অ্যাক্টিভেটেড থাকছে, সেই ফেজটার একদম শেষ ফেজ এটা আছে। সুতরাং এখানে এমন কিছু ঘটনা আমরা দেখব যেগুলো কিন্তু একটু নতুন ধরনের মনে হবে। কি কি জায়গায় হবে? প্রথম হচ্ছে ইন্টারন্যাশনাল যে আমাদের যে ট্রেড এবং আমাদের যে বিজনেস যেটা ঘটে সেটাতে কিন্তু ব্যাপক আমরা পরিবর্তন লক্ষ্য করব। কীরকম ধরনের পরিবর্তন? প্রথম পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে, এটা দেখা যায় না, মানে ধরুন আমাদের বিভিন্ন কমিউনিকেশন, সে আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড কিভাবে হয়, আমি হয়তো কোনো একটা দেশ থেকে কোনো একটা জিনিস কিনবো, তো আমাকে একটা অর্ডার দিতে হবে, সেই অর্ডারটার উপরে আমার একটা বিল জেনারেট হবে, সেটা আসবে, আমি তার এগেনস্টে টাকা পাঠাবো, তারপরে সেটা ওখান থেকে ডিসপ্যাচ হবে এবং আমার বাড়ির ঠিকানা এসে পৌঁছাবে। এবং এটা যদি এটা বড় কোম্পানির হয় সেটা অনেক বড় একটা জাহাজে করে আসবে। আমি ব্যক্তিগত স্তরে বললাম, এই যে ফার্স্ট লেভেল অফ কমিউনিকেশন, দ্যাট উইল বি হ্যাম্পার্ড বাই ইন্টারনেট প্রবলেম। এটা প্রথম হবে। ইন্টারনেট কমিউনিকেশন, চিঠি, মেল, হোয়াটসঅ্যাপ, হুইচএভার দ্য কমিউনিকেটিং প্ল্যাটফর্ম, যেভাবে হোক সেই জায়গাগুলো দেখবেন স্লো ডাউন হবে, অনেক সময় কোথাও বসে যাবে, এবং অনেক সময় তার যে ফ্রিকোয়েন্সি বা স্পিড সেটা মেনটেন করা উচিত সেটা কিন্তু ভীষণভাবে হ্যাম্পার্ড হবে। এবং এটা রাহু যখন রাহুর নক্ষত্রে প্রবেশ করবে মোটামুটি 21শে নভেম্বরের পর থেকে সেটা আরও বেশি বেড়ে যাবে। এবং যেগুলো সমুদ্রের তলা দিয়ে যে সমস্ত কেবলগুলো আছে যার মাধ্যমে লাইনগুলো আসে, সেই কেবলের বহু জায়গায় কিন্তু সমস্যা সময় হতে পারে। তিনভাবে হতে পারে। একটা তো হতে পারে সমুদ্রের তলায় কোনো ন্যাচারাল কোনো প্রবলেম হলো, সেখান থেকে সেই তার হয়তো ছিঁড়ে গেল বা কোনোভাবে ডিস্টর্ট হলো। কোনো জাহাজ বা কোনো কিছুর দ্বারা সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে, কোনো বৃহৎ জাহাজ, বা কোনো ন্যাচারাল ক্যালামিটিসের দ্বারাও হতে পারে, যেটি হওয়ার কিন্তু এখন প্রবল যোগ আছে। ভূমিকম্প এবং জলের মধ্যে ভূমিকম্প, সুনামি আপনারা দেখেছেন জাস্ট এই বৃষ্টিতে, তথা ক্যারিবিয়ান সির ওখানে, আমাদের হাডসন বে যেখানে আছে, মেক্সিকান গালফের ওখানে কি পরিমাণ ঝড় হয়েছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা যারা একটু খবর রাখেন তারা কিন্তু প্রায় প্রত্যেকেই অবগত যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে হয়েছে। এই মানে ঝড়ের তার মান্ডেন অনুসারে সেটা কম বেশি হয়েছে, কিন্তু পৃথিবীর কম করে আমি যেটা আপনাদের বারবার বলেছিলাম যে 3রা অক্টোবরের পর থেকে এটা আস্তে আস্তে বাড়বে এবং এটা অনেকটা ম্যাগনিফাই হবে এন্ড অফ অক্টোবর থেকে। এবং আমি যে সময়টার কথা এখন বলছি 11 তারিখ অনওয়ার্ডস, সেই সময়ের পর থেকে কিন্তু এটা বাড়বে। হ্যাঁ, ঝড় ঝঞ্ঝার থেকেও যেটা বেশি হবে সেটা হচ্ছে এ সময় সমুদ্রের জলসীমা বা নদীর জলসীমা তট লঙ্ঘন করে তার জুরিসডিকশনের মধ্যে চলে যাবে। তো সেই ধরনের জায়গা আছে। এই জন্য দেখবেন বুধের আলোচনা করার সময় আমি বলেছি যারা জলপথে ভ্রমণ করবেন বিভিন্ন রকম, বা বিভিন্ন যে আমাদের যে সমস্ত ট্রান্সপোর্টেশন হয় তার মেজর ট্রান্সপোর্টেশন জলেই হয়, কারণ তার কস্ট অনেক কম থাকে। ওয়াটার ট্রান্সপোর্টেশনের কস্ট যেটা মানে প্লেনের মাধ্যমে হয় দূরবর্তী স্থানে, তার থেকে অনেক অনেক গুণ কম। তো সেই হিসাবে কিন্তু সেই ট্রান্সপোর্টেশনের রিস্ক ফ্যাক্টরটা এই সময় থেকে যাচ্ছে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 3টে প্ল্যানেট, শনি রয়েছে মিনের ঘরে, জলকারক ঘর, এবং নবাংশে সে কর্কটের ঘরে রয়েছে। বৃহস্পতিও নবাংশে কর্কটের ঘরে এবং তার একনিষ্ঠ জলকারক ঘর যেখানে তুঙ্গস্থ থাকে কর্কটের ঘর সেখানে রয়েছে। বুধ রয়েছে বৃশ্চিকের ঘর, এবং তুলার ঘরের বিশাখা নক্ষত্রটা পুরোটাই জলকারক ইফেক্ট দেয়। সেটা কোনোদিন বিশাখা নক্ষত্র দিয়ে যদি বলার সেরকম ব্যাপার আসে তখন সেটা বলে দেব। তো
সেই সংক্রান্ত জায়গা থেকেও এই সময় জল জল যে মাধ্যম, যেটা আমাদের শরীরেরও প্রোটোপ্লাজমে 90% জল, তো আমাদের শরীরের 75 to 80% ওয়াটার এলিমেন্ট আর কি। তো আমাদের শরীরের ক্ষেত্রেও তথা পরিবহনের ক্ষেত্রে বা যেখানে জল আছে, জলবাহিত রোগ, হ্যাঁ, ওয়াটারবোর্ন ডিজিজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই সময় অ্যাক্টিভেটেড হবে। ভেরি কেয়ারফুল এ সময়। বা জল থেকে যে সমস্ত কীটনাশক বা বিভিন্ন রকম জীবাণু তৈরি হয়, যেগুলো মশা বা অন্যান্য পতঙ্গ বহন করে নিয়ে আসে, সেগুলোও কিন্তু এ সময় অ্যাক্টিভেশন হওয়ার প্রবল চান্স আছে। একটি এখানে প্লাস পয়েন্ট আছে, এবার যেহেতু ঠান্ডা পড়বে সেহেতু এখানে ন্যাচারাল ঠান্ডাটা অনেক কিছুকে আটকে দেবে। না হলে কিন্তু এবছর এই সময়টা মানে অনেক রোগের প্রাদুর্ভাব ঘটতো, তাও কিন্তু সেটা অনেক লিমিটেড স্ফেয়ারে অনেক জায়গায় কিন্তু সংগঠিত হতে দেখা যাবে সেই সেই জায়গার মানডেন অনুসারে। আচ্ছা, যারা মনে করুন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করছেন, বিভিন্নভাবে কনভার্ট করছেন সেই সংক্রান্ত দেশের মুদ্রায়, হ্যাঁ, এই জায়গাগুলো পুরোটাই বর্তমান ইন্টারনেট দ্বারা পরিচালিত হয়। এগুলো কিন্তু ভীষণ হ্যাম্পার্ড হবে, স্লো হবে, হ্যাম্পার্ডের থেকে স্লো হবে। স্লো হলে কি হবে? নর্মাল আমদানি রপ্তানি বাধাপ্রাপ্ত হবে, অর্থাৎ ক্লিয়ারেন্স পাবে না সেই জাহাজ সেই নির্দিষ্ট ডক থেকে ছাড়ার, তার ফলে তা ছাড়তেই দেরি হবে। হয়তো সি রুটে অনেক রকম ট্রাভেলের মধ্যে পড়লো, ফলে তার যেখানে এসে সে এম্বার্কেশন অফ গুডস যেখানে হবে সেটা স্লো হবে, প্রসেসটাকে দীর্ঘায়িত হবে। যেটা 15 দিনে হয় সেটা দেখা যাবে 25 দিন করছে। তার ফলে এই সময় ট্রেড মার্কেট, যেগুলো মূলত গুডস রিলেটেড ট্রেড হয়, সেগুলো কিন্তু ভীষণভাবে হ্যাম্পার্ড হবে আগামী 20-22 দিনের জন্য। এবং যেখানে পয়সা কড়ির আদান প্রদান সেগুলো স্লো হবে। তার ফলে স্টক মার্কেটে দেখবেন অত্যন্ত ফাইন্যান্সিয়াল এ সময় মানে মানিটারি আপস অ্যান্ড ডাউনস দেখা যাচ্ছে। অনেক ছোটোখাটো কোম্পানি হঠাৎ করে পিক নিয়ে নেবে বা অনেক বড় কোম্পানি ফ্ল্যাট থাকবে অনেক সময়, এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। বাট এগুলো থেকে কোনোটাতেই মানে আতঙ্কিত হওয়ার মতন কিছু নেই, এটা আবার অটোমেটিক্যালি ঠিকও হয়ে যাবে। তাছাড়া একটা জিনিস বলি, এই সময় কিন্তু ওয়্যার লাইক সিচুয়েশন তৈরি হওয়ার ভীষণ যোগ আছে, যেটা আমি আগেও বলেছিলাম যে এই সময় মানুষের কথাবার্তা, বিভিন্ন প্রভোকেটিং কথা বা ধরুন কোনো কথাকে তিলকে তাল করে রিপ্রেজেন্ট করা, এই ধরনের কিন্তু একটা গণ্ডগোলের সময় দৃষ্ট হচ্ছে। এবং সর্বোপরি যেটা হতে পারে, বিভিন্ন ধরুন একজন বলছে একরকম, সেটার ইন্টারপ্রিটেশন হচ্ছে একরকম এবং সেটা মানুষের কাছে বোধগম্য হচ্ছে আর একরকমভাবে। এই ধরনের বিভিন্ন বিতর্কিত জিনিস তৈরি হওয়ার, বক্তব্যকে ডিস্টর্টেড হয়ে যাওয়া বা করে দেওয়া, আইদার ডেলিভারেটলি অর নন ডেলিভারেটলি, দুটোই হতে পারে। কিন্তু এই সময় আমি ফলটা নিয়ে ইম্পর্টেন্ট, এই সময় ফলটা দেবে কোনো না কোনোভাবে ডিস্টরশন। তো সেটা ইচ্ছাকৃত হলো অনিচ্ছাকৃত হলো, দ্যাট ইজ নট আ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ডিস্টরশন হবে এ সময়। এবং তার ফলে বিভিন্ন গ্রুপের মধ্যে, বিভিন্ন মানুষজনের মধ্যে এক ধরনের বৈরিতা মনোভাব বা এই মানুষ আমার চিন্তাধারার দ্বারা নয় বা উল্টো দিকের এক ধরনের এথনোসেন্ট্রিজম তৈরি হওয়া। এবং সেখান থেকে যেখানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষা চেতনা সেগুলো কম আছে, সেখানে এই ধরনের কিছু সমস্যা তৈরি হতে পারে। আর যেখানে সেটা আছে সেটা হয়তো বাহ্যত প্রকাশ পেল না, কিন্তু অন্তরে কিছুদিন থেকে তারপরে আস্তে আস্তে ব্যাপারটা অটোমেটিক্যালি টার্মিনেটেড হয়ে যাবে, ওটা চলে যাবে ডিসেম্বরের ফার্স্ট উইক গেলে। কিন্তু এই ধরনের কিছু উত্তেজক সিচুয়েশন তৈরি করবার বা তৈরি হওয়ার প্রবণতা এই সময় দুটোই দৃশ্য হচ্ছে। এবং যে সমস্ত জায়গায় বর্ডার ডিসপিউট সেগুলো আছে, সেখানকার দুদিকের দেশের মধ্যে একটা সেন্স অফ ইনসিকিউরিটিস তৈরি হবে। দুটো দেশেরই গ্রুপ অফ পিপলের মধ্যে বা একই দেশের অনেক পিপলের মধ্যে একটা ইনসিকিউরিটি সেন্স তৈরি হবে এবং বিশ্বাস জায়গাটা
ব্রিচ অফ ট্রাস্ট হবে অত্যন্ত বেশি। সেখান থেকে দুজনেই দুজনের জায়গায় এক ধরনের গ্যারিসন তৈরি করবার চেষ্টা করবে, যেটাকে সোজা ভাষায় বলা হয় সৈন্য সমাবেশ তৈরি করবার একটা যোগ দেখা যেতে পারে, যেগুলো বোন অফ কন্টেনশন এরিয়া আছে যে সমস্ত জায়গা, আমাদের দেশেও একাধিক আছে, সব দেশেই আছে কম বেশি। তো সেখানে এই ধরনের জায়গা তৈরি হয় এবং সেখানে যদি মানে দুপক্ষই সেই পরিমাণ ধরুন ধৈর্য স্থৈর্য এগুলোকে না করতে পারে, এবং কারণ এখানে মানে বর্তমান প্ল্যানেট সিচুয়েশনই এমন আছে যে উস্কানি দেওয়ার অনেক ক্যারেক্টার তৈরি হয়ে যাবে, যারা কিন্তু জিনিসটাকে মানে সে কখনো ভাববে না যে জানমালের কতটা ক্ষতি হতে পারে এ সময় হলে, সে নিজের ইন্টারেস্ট বুঝবে। তো তার ফলে কিন্তু কেউ যদি সেই ফাঁদে পা দিয়ে দেয় তাহলে কিন্তু ব্যাপারটা একটু গন্ডগোলের দিকে যাওয়ার সম্ভাবনা এখন রয়েছে, এবং সেটা বিশ্বব্যাপী রয়েছে। নর্দার্ন হেমিসফেয়ারে বেশি রয়েছে ইমিডিয়েট, সাদার্ন হেমিসফেয়ারে অলমোস্ট কম আছে। তো সেটা একটা পজিটিভ দিক, কিন্তু উত্তর দিকে তো আছে, উত্তর দিকে বৃহৎ জনসংখ্যা আছে, স্থলভাগও বেশি, সুতরাং সেদিক থেকে সাবধানতা নেওয়া দরকার আছে। তো এই পয়েন্টগুলোকে একটু খেয়াল রাখতে হবে, এবং এ সময় জার্নি বা ঘোরা ফেরা সব কিছুই হবে। ডিসেম্বরের ফার্স্ট উইকের পরে হোক, কোনো অসুবিধে নেই, তার আগে যতটা সম্ভব একটু কনজারভেটিভ চলাই। অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স যদি বলা যায় তাহলে সেটুকুই বলার আছে আর কি। আমি এর পরে যে অংশটা নিয়ে বলবো সেটা হচ্ছে কম্বাস্ট অফ মার্স। মঙ্গল কম্বাস্ট আছে, এবং মঙ্গলের কম্বাসন যখন হয়, মঙ্গল প্রায় 46 দিনের জন্য কম্বাস্ট হয়, ঠিক আছে। মানে রবি এবং মঙ্গলের মধ্যে আষাঢ় অনেক আগে থেকে কম্বাসন হয়ে যায়, মোটামুটি এই মাসের 6 তারিখ থেকে 5 তারিখ থেকে কম্বাসন হয়ে যাবে। তো তারপরে 46 দিন মোটামুটি ধরে নিন, কখনো সেটা 45 হয়, কখনো 48 হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে 46-47 ডেজ পর্যন্ত ইট ইজ টু বি এক্সটেন্ডেড। তো সেই হিসাবে সেই সময় পর্যন্ত থাকে, ডিসেম্বরের ধরুন 20 তারিখ 22 তারিখ অবধি থাকবে এটা। তো মঙ্গল যখন মানে কনজামশন ফেজে থাকে, দগ্ধ থাকে, এটাকে বাংলা মানে বলে, দগ্ধ মানে সেই রবির কাছাকাছি আছে। মঙ্গল ন্যাচারাল দগ্ধকারী প্ল্যানেট, মানে মঙ্গল এমন নয় যে মঙ্গল সবসময় দগ্ধ আছে, সূর্যের থেকে পৃথিবীর থেকেও দূরে আছে, মানে যদি ডাইরেক্ট ডিস্টেন্স মাপা হয়। কিন্তু মঙ্গলের যে প্রকৃতি রয়েছে, যে কারকতা রয়েছে, সেটা হচ্ছে সবসময় দাহ্য কারকতা, এটা অনেকবার বলেছি আলোচনায়। তো সেই মঙ্গলের মধ্যে যদি দগ্ধতা আরও বেশি বেড়ে যায়, মঙ্গলের মধ্যে তবুও যে সোভারনেস যতটুকু থাকে, মানে রাজসিক গুণ যতটুকু থাকে, দ্যাট ইজ টু বি কনভার্টেড ইনটু তামসিক গুণ। এবং এই তামসিক গুণ যেহেতু বৃশ্চিকে থাকবে, বৃশ্চিকে থাকাকালীন অর্থাৎ 7ই ডিসেম্বর পর্যন্ত, তার 7ই ডিসেম্বরের একটু আগে মোটামুটি 2রা ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ গণ্ডান্ত না হওয়া পর্যন্ত মঙ্গল যে ফল দেবে, মঙ্গল এখানে খুব ধূর্ত ফলটা দেবে। ধূর্ত মানে এখানেও তার মধ্যে ক্রোধ, সেগুলো বেড়ে যাওয়া, সেগুলো সব কিছু হবে এই দগ্ধ অবস্থার জন্য, কিন্তু তার প্রকাশ থাকবে না। সে অনেক বেশি কৌশলে স্ট্র্যাটেজিক কাজ করবে বা ডিপ্লোম্যাটিক কাজ করবে, তার ফলে সেটাকে বোঝা মুশকিল হবে বাইরে থেকে। কিন্তু যেই না সে কম্বাস্ট হবে, মানে আমাদের গণ্ডান্ত স্টেটে চলে যাবে, 26 ডিগ্রি 40 মিনিটে চলে যাবে, এবং তারপরের মোটামুটি 22-23 দিন আরও এই সময়টা কিন্তু মঙ্গল অত্যন্ত বেশি চঞ্চলতা, ক্ষিপ্রতা, তার সাথে যেটা সংগঠিত হবে মানুষের মধ্যে ইমপেশেন্স নেচার, অনেক সময় তর্ক বিতর্ক করার মেন্টালিটিটা, তর্ক আর ঝগড়া এই দুটো আলাদা শব্দ। তর্ক টার্নস টু বি ঝগড়া, অল্টারকেশনে চলে যাবে, এবং সেটা খুব নিম্ন রুচির ঝগড়া হবে। তার কারণ মঙ্গল যেখানে ধনুরাশিতে গিয়ে পৌঁছাবে 7 তারিখের পরে বা কাছাকাছি সময়, সেটা কেতুর ট্রাইনে থাকবে বা রাহু কেতুর অ্যাম্বিয়েন্সের মধ্যে থাকবে দুজনে। তো তার ফলে এই দুজন দ্বারা দৃষ্ট হবে রাহুর
সেখান থেকে বা কেতুর সেখান থেকে দৃষ্ট, তো বলা যায় না, অ্যাম্বিয়েন্সে থাকবে। তার ফলে তার মধ্যে কিছু বলতে পারেন তামসিক গুণের প্রবৃত্তি অত্যন্ত বেশি বৃদ্ধি পাবে। একে তো কম্বাস্ট হয়ে রয়েছে, রবি তার গায়ের ওপর দিয়ে পাস করছে, তো তার দগ্ধতার পরিমাণটা অনেকটা ব্লিস্টারিং এর মতন হয়ে যাবে, ফোসকা পড়ার মতন হয়ে যাবে। আর মঙ্গল ইজ এ কুইক রেসপন্ডিং এজেন্ট, একদম সঙ্গে সঙ্গে মঙ্গল এবং বুধ দ্রুত রেসপন্ড করে। চন্দ্র দ্রুত রেসপন্ড করে কিন্তু গেস্টারের দ্বারা, কিন্তু মঙ্গল জেনারেল রেসপন্ড করে। তো সে জায়গায় দাঁড়িয়ে সে যেটা করবে সেটা হচ্ছে এই ধরনের অনেক সময় বিহেভিয়ারাল অ্যাটিটিউড থেকে, সেটা যদি কারুর ছকে স্যাটার্ন যদি দুর্বল হয়, তার যদি পেশেন্সের জায়গা উইক হয়, তাহলে কিন্তু সে এমন দিকে টার্ন নিতে পারে যে সেটা একটা ধরুন মারামারির জায়গায় পৌঁছে যাওয়া, হাতাহাতির জায়গায় পৌঁছে যাওয়া, অত্যন্ত কুশব্দ অপশব্দ প্রয়োগ করা, বা যাদের ক্ষেত্রে নার্ভাস সিস্টেমের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে সেই ধরনের যে সিমটম আছে সেগুলো অনেক বেশি রেইজ করে যাওয়া। একটি কথা এখানে বলা যেত কিন্তু সেটি অত্যন্ত বিতর্কিত, সেই জন্য বলবো না। তবে এক্ষেত্রে যাদের বয়স ছোট আছে, মোটামুটি 15 থেকে 24 বছরের মধ্যে, মঙ্গল এই বয়সে অ্যাক্টিভ থাকে না, এই বয়সে শুক্র অ্যাক্টিভেশন হয়, কিন্তু মঙ্গলের যেহেতু সমসপ্তমের প্ল্যানেট শুক্র, সেই কারণে এই সময় পিতামাতা চেষ্টা করবেন বাচ্চাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ রাখার, তার তথ্য বা তাকে সাহায্য না করতে পারলেও নিউট্রাল থাকবেন, কোনো পক্ষ না নেওয়াটা অনেক ক্ষেত্রে কিন্তু বন্ধুত্বেরই ইকুইভ্যালেন্ট, তো সেটুকু দেবেন। এবং মানসিক যে আশ্রয় সেটা কিন্তু সবসময় দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া যারা ধরুন ট্রান্সপোর্ট লাইনে চাকরি করেন বা কাজ করছেন, বা ধরুন বিভিন্ন রকম গাড়ির চালক আছেন, বা গাড়ির যারা কন্ডাক্টর আছেন, যারা বিভিন্ন রকমভাবে গাড়ি পরিচালনা করছেন, বা ধরুন সেই রকম ডিপো সংক্রান্ত জায়গায় যারা কাজ করছেন, বিভিন্ন অয়েল ফিল্ডে কাজ করছেন, যে কোনো এনার্জি সেক্টরের সাথে যুক্ত, বা এনার্জির যেখানে ডিরেক্ট ফাংশন হচ্ছে, বা কোনো ধরুন মাস ম্যানুফ্যাকচারিং হচ্ছে কিছু, যেখানে অনেক ধরুন লেবারার সেখানে রয়েছেন আর কি, কাজ করছেন তারা, সেরকম জায়গাতে কিন্তু সমস্যা তৈরি হওয়ার যোগ রয়েছে। সেখানে মালিক পক্ষের সাথে শ্রমিক পক্ষের কোনো ডিসপিউট হতে পারে, বা কোনো ডিমান্ড রেজ করতে পারে, বা কোনো রকম কেস অফ ইনসাবঅর্ডিনেশন হতে পারে। হ্যাঁ, তাছাড়া আগুন সংক্রান্ত জায়গা থেকে সাবধান, বিশেষত বৃশ্চিকের শেষের দিক, মানে মিডিল সেকশন থেকে ধনু প্রায় পুরো রবির নক্ষত্রের আগে পর্যন্ত, এটা না ফুডকে খুব দেখায়। ফলে ফুড ইন্ডাস্ট্রির সাথে যুক্ত বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল বা লজিং সেক্টর, যেখানে মানুষ গিয়ে আরাম আশ্রয় করে, বা প্রোটেকশন সেকশন যেগুলো রয়েছে, বিভিন্ন ওয়াচ টাওয়ার, বিভিন্ন সিকিউরিটিরা যেখানে থাকেন, বিভিন্ন বাড়ি, কোম্পানি বা কোনো বড় জায়গায় যেখানে থাকার দরকার হয়, সেই সমস্ত জায়গায় কিন্তু অগ্নি নিরাপত্তা সংক্রান্ত, হসপিটাল, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। বৃশ্চিক যেটা দেখে হিলিং সেক্টর, হ্যাঁ, কুম্ভের 10th হাউস তো হিলিং সেক্টরকে দেখে, সেই জায়গাতেও কিন্তু এই আগুন বা সেই সংক্রান্ত, বা ইলেকট্রিসিটি বা কোনো প্রকার ফায়ার এলিমেন্ট, সেগুলো থেকে কিন্তু সাবধান থাকার দরকার আছে। আমাদের যে চেতনা, কনসেন্স আছে, তাকেও কিন্তু খুব ডিসরাপশন করে। একটু প্রতিহিংসামূলক, হিংসামূলক, একটুখানি যাকে বলা যায় যে আমার প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করার একটা মানসিকতা, এই ধরনের নেগেটিভ মেন্টালিটি কিন্তু তৈরি করে। আইন হাতে তুলে নেওয়ার মতন মেন্টালিটিও কিন্তু বহু ক্ষেত্রে তৈরি হওয়ার প্রবণতা এক্ষেত্রে দেখা যায় এই ফেজে কম্বাসন, যখন এই ঘরের মধ্যে দিয়ে, তো এগুলো থেকেও সতর্ক থাকতে হবে। গাড়ির স্পিড, বিশেষত যারা ছোট ছেলে মেয়ে আছেন, আমি যেটা বললাম 15 থেকে 24, বা সেটাকে একটু এক্সটেনশন করে নিন 35, তখন মঙ্গলও ইনকর্পোরেট হয়ে যাবে। মোটামুটি 27-28 থেকে মঙ্গলের ইম্প্যাক্ট ইনকর্পোরেট হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু গাড়ি, বা বিশেষত দুচাকার যে গাড়ি আছে, সেগুলো জোরে চালানোর প্রবণতা, বা লকে অ্যাভয়েড না করে চলা, বা কোনোভাবে এরকম সেটাকে বাইপাস করে চলা, এই ধরনের প্রবণতা, বা কেউ যদি কোনো সেই সংক্রান্ত কোনো আধিকারিক যদি কাউকে ধরেন, তার সাথে তর্ক করা অহেতুক,
মানে যেগুলো একদম চরম ইনসাবঅর্ডিনেশন টাইপের বস্তু এবং যেটা করা যায় না সেই সংক্রান্ত কাজ কিন্তু এ সময় তৈরি হতে পারে। এটা জমি জমা সংক্রান্ত কাজের সাথে যুক্ত বিভিন্ন ধরুন ভেন্ডার, কোনো সেলার আছেন, কোনো এজেন্ট আছেন মধ্যেখানে, কোনো লেজিটিমেট এজেন্ট আছেন, সেই সংক্রান্ত জায়গায় গোলযোগ সৃষ্টি হওয়া বা কোনো রকম ইনহেরিটেন্স জাতীয় জায়গা থেকে গোলযোগের সৃষ্টি হওয়ারও কিন্তু যোগ এখানে দৃশ্য হচ্ছে। সুতরাং আমি বলবো যে অন্তত আপনারা 5th ডিসেম্বর পর্যন্ত যথেষ্ট সাবধানে থাকবেন। মঙ্গল কম্বাশন থাকলেও তখন অন্যান্য প্ল্যানেটের নেগেটিভ ইম্প্যাক্টটা অনেকটা কমবে, সুতরাং তার পজিটিভ ফল কম্পেনসেট করা যাবে। মঙ্গলের যে নেগেটিভ জায়গাটা আছে সেটাকে যত দিন যাবে তারপরে আরও শনি উইল টেক ইটস নর্মাল মোশন উইথ রেসপেক্ট টু আর্থ, তো তত কিন্তু মঙ্গলকে কাউন্টার করা যাবে এবং ডিসেম্বরের 3rd উইক যেতে যেতে মানে চলে যেতে যেতে মঙ্গলের কম্বাশন এফেক্টটাও কেটে বেরিয়ে যাবে। সুতরাং তখন আর অতটা ইফেক্ট থাকবে না, কিন্তু ততক্ষণ পর্যন্ত কিন্তু বিষয়টি নিয়ে একটু সচেতন থাকার দরকার আছে। বিশেষত আমি যে মানে শারীরবৃত্তীয় জায়গাগুলো বললাম, হিউম্যান বিহেভিয়ার রিগার্ডিং জায়গাগুলো, সেইগুলোকে একটু খেয়াল রাখবেন। ভালো থাকবেন প্রত্যেকে। আমি রাহুর নক্ষত্র পরিবর্তন এবং স্যাটার্নের ডাইরেক্ট হওয়া এবং রবির ঘর শিফটিং সেটা নিয়ে অনুষ্ঠান করে দেবো। বুধের আলাদা করে মানে তুলা রাশিতে ঢোকা নিয়ে যদি সেরকম কোনো নেসেসিটি না মনে হয় তাহলে অনুষ্ঠান করব না, অন্য কোনো অনুষ্ঠানের মাধ্যমে সেটা পরোক্ষে বলে দেবো আর কি। এগুলো আমি রেসপেক্টিভলি একটা একটা করে দেবো সময় অনুসারে। প্রচুর প্রশ্ন আছে, সেগুলো দেখছি অন্যান্য ক্ষেত্রে। এখানে 3টে বিষয় একটু সেপারেট হলেও প্রত্যেকটাই প্রত্যেকের সাথে একদম ক্লোজলি রিলেটেড, সুতরাং পুরো জায়গাটাই কিন্তু আপনারা একটু ভালো করে শুনে নেবেন আর কি। নমস্কার।